সৃষ্টির শুরু থেকেই আমরা জেনে এসেছি যে ধনীরা অহংকারের বশে গরিবদের শোষণ করে, তাদের উপর জোর জুলুম করে, অত্যাচার করে, আর গরিবদেরকে মুখ বুজে সেসব সহ্য করে নিতে হয়। আজকে এমনই একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। তবে অন্য 10টা গল্প থেকে আজকের গল্পটা একেবারেই আলাদা, যেখানে আমরা এক অত্যাচারী জমিদারের পাশাপাশি জানতে পারবো এক সাধারণ নারীর অসাধারণ সাহসের গল্প। অত্যাচার সহ্য করতে করতে একটা সময় অনেকেই প্রতিবাদের চিন্তা করে, তবে সেই প্রতিবাদের মাধ্যমে পুরো গ্রামে আতঙ্ক সৃষ্টি করাটা কিন্তু মুখের কথা না, যেটা কিনা এই সাহসী মেয়েটা করে দেখিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েটা কিভাবে পুরো গ্রামে নিজের আতঙ্ক ছড়ালো, আর তার এই সাহসের পরিণতি বা কি হতে চলেছে? এই সাহস কি তার জন্য হবে আশীর্বাদ, নাকি পরিণত হবে ভয়ঙ্কর অভিশাপে? এই সব প্রশ্নের উত্তর জানবো একটা অসাধারণ পাকিস্তানি ড্রামা জিন্দোর গল্প থেকে। গল্পের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে ইমোশনাল করে দেবে, তেমনি শত অন্যায় অপরাধ উপেক্ষা করে জীবনের লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। গল্পের শুরুতেই আমরা একটা গ্রামে একজনকে খুন হতে দেখি, তবে খুনির পরিচয় জানা যায় না। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামের সব পুরুষরা আলোচনায় বসে খুনির পরিচয় জানার জন্য। তাদের মধ্যে একজন বলে ওঠে, সবাই তো মনে করছে খুনি নিশ্চয়ই জিন্দো। কথাটা শুনে গ্রামের জমিদার, যাকে সবাই দাদাশাই নামে চেনে, সে বলে, যে যাই বলুক, আমি বিশ্বাস করি না এটা জিন্দো করেছে, আর যদি করেও থাকে তাহলে তাকে আমার সামনে ধরে নিয়ে আসো। তাদের এই কথা কানে যায় গ্রামের এক বয়স্ক মহিলা বিন্দির। সে গিয়ে সরকার বিবি নামের একজনকে বিষয়টা জানায়। সরকার বিবি ওই গ্রামের একজন পরিচিত এবং সম্মানিত ব্যক্তি। সবার ধারণা সে আল্লাহর কাছ থেকে একটা বিশেষ শক্তি পেয়েছে, কারণ তার দোয়া কখনো বিফলে যায় না। তাই গ্রামের সব মহিলারা নিজেদের সব বিপদ আপদ চাওয়া পাওয়া সব তার কাছেই বলে, যাতে তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের ইচ্ছা কবুল করে নেয়। তবে অদ্ভুত ব্যাপার হলো, সরকার বিবির চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। যাই হোক, গ্রামের সবাই ওই খুনের দায়ে জিন্দোর উপর চাপাতে চায়। এটা শুনে সরকার বিবি রেগে গিয়ে বলে, এখন তো গ্রামবাসীর কাছে একটা অজুহাত তৈরি হয়েছে, যে যাই অন্যায় করুক না কেন সব দোষ জিন্দোর। ওদিকে পুরুষদের সভায় কোনো রকম সুরাহা বের করতে না পেরে তারা পুলিশ ডাকে। দুঃখের বিষয়, পুলিশের কাছেও খুনের ব্যাপারে ইনফরমেশন নেই। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, গ্রামের সব মহিলারা সরকার বিবির কাছে দোয়া চাইতে গেছে, শুনেছি তার দোয়া চাইলে কখনোই বিফল হয় না। সেটা শুনে দাদাশ্রী বলে, ঠিক আছে, তাহলে আমরাও তার কাছে দোয়া চাইতে যাব, যাতে আমরাও এই খুনির সন্ধান পাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই জিন্দো, কেন তাকে নিয়ে সবার এত আলোচনা? সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো পরদিন সকাল হতে না হতেই দাদাশ্রী তার চৌকিদার গুল্লুকে নিয়ে পৌঁছে যায় সরকার বিবির বাড়িতে। তখন সেখানে গ্রামের মহিলারা গানের আসর বসায়। দাদাশ্রীকে দেখে সবাই লম্বা ঘোমটা টানে, আর বিন্দি দৌড়ে গিয়ে সরকার বিবিকে ডাকে। এরপর দাদাশ্রী তাকে জিজ্ঞেস করে, শুনেছি তোমার দোয়া কখনো বিফলে যায় না, তাই আমিও দোয়া চাইতে এলাম। আমার পাগড়ির সম্মান হুমকির মুখে পড়ে গেছে, যেভাবেই হোক খুনিকে খুঁজে বের করতে হবে। সেটা শুনে সরকার বিবি বলে, তোমার পাগড়ির সম্মানের চক্করে তো পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ। দাদাশ্রী তখন বেশ গর্ব করে বলে, ওটাই তো আমার সম্মান, অর্থাৎ গ্রামের সবাই ভয় আর বিরক্তি তার কাছে নিজের সম্মান। তো সে সরকার বিবির কাছে জিন্দোর সাথে দেখা করার জন্য দোয়া করতে বলে। সরকার বিবি বলে, তুমিও জিন্দোর সাথে দেখা করতে চাচ্ছ, ওদিকে জিন্দো তোমার সাথে দেখা করতে চাচ্ছে, দেখা যাক কার দোয়া কবুল হয়। আমার দোয়া করা দরকার, আমি দোয়া করে দেব, কবুল করার মালিক তো আল্লাহ। তখন দাদাশ্রী বলে, হ্যাঁ তুমি দোয়া করো, যেভাবেই হোক সে যেন সামনে আসে। প্রথম দিনের মতো আরও একবার আমি ওর অহংকার চূর্ণ করতে চাই। তার কথা থেকে জানা যায়, জিন্দো যখন প্রথম ওই গ্রামে বিয়ে করে আসে তখনই তাকে দাদাশ্রীর খপ্পরে পড়তে হয়। কিন্তু কেন আর তারপর কি হয়েছিল সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো সেসব কথা বলতে বলতে দাদাশ্রীর চোখ লোভের ঝলকানি দিয়ে ওঠে। তার মনে সরকার বিবির প্রতি কৌতূহল হয়। সে ছলে বলে কৌশলে তার চেহারা দেখার ট্রাই করে। সরকার বিবি তাকে অ্যাভয়েড করে যায়, কিন্তু দাদাশ্রী তো এত সহজে হাল ছাড়ান না। সে জোর করে সরকার বিবির মুখের ঘোমটাটা খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে জিন্দো এসে তার উপর হামলা করে দেয়। তাকে দেখা মাত্রই দাদাশ্রী এবং তার সৈন্যরা জিন্দোকে ধরার জন্য ছুটতে শুরু করে, তবে কেউই তাকে ধরতে পারছে না। তখন তারা জিন্দোর পেছনে শিকারি কুকুর লাগিয়ে দেয়। দাদাশ্রী ততক্ষণে বাড়িতে যায়। তার লোকেরা জিন্দোকে ধাওয়া করতে করতে অনেক দূর যায়। তাদের লক্ষ্য যেভাবেই হোক তাকে ধরতে হবে। একটা পর্যায়ে তারা মেয়েটাকে গুলি করে দিলে মেয়েটা দুর্বল হয়ে পড়ে। দাদাশ্রীর লোকেরা তখন ভীষণ খুশি, জিন্দোকে ধরে ফেলেছে। কিন্তু তারা জিন্দোর কাছে পৌঁছানোর আগেই হুবহু জিন্দোর মতোই আরেকজন আড়াল থেকে তাদের উপর হামলা করে।
দাদাশোয়ের লোকেরা এতে কনফিউজড হয়ে গেলে সেই সুযোগে আরও একজন ঘোড়ায় করে এসে গুলিবিদ্ধ জিন্দোকে ছো মেরে সেখান থেকে নিয়ে যায়। এই ঘটনা চোখের সামনে দেখে দাদাশোয়ের লোকের মাথা ঘুরে যায়। যেখানে এক জিন্দোকে সামলাতে গিয়ে তাদের হিমশিম খাওয়ার অবস্থা, সেখানে তারা তিনজন জিন্দোর হাতে পড়েছে। যেহেতু সবগুলো মেয়ের মুখ ঢাকা ছিল, তাই তারা এটাও বুঝতে পারে না যে আসল জিন্দোকে। ব্যাপারটা যখন দাদাশোয়ের কানে যায়, তখন সে নিজেও খুব কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে জিন্দো একা না, সে রীতিমতো একটা দল গঠন করে নিয়েছে। এদিকে গ্রামের একটা মেয়ে বিন্দির কাছে জিন্দোর ব্যাপারে জানতে চায়। তখন বিন্দি তাকে জিন্দোর গল্প শোনায়। মাত্র 2 বছর বয়সে জিন্দো তার মাকে হারায়। এরপর তার বাবা তার দেখাশোনার জন্য সৎ মাকে আনে। কিন্তু জিন্দোর দেখাশোনা করার বদলে উল্টো সে নিজের সন্তানকে দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয় জিন্দোর উপর। তাকে সামলাতে না সামলাতেই 5 বছর বয়সে তার মা তার সৎ বোনকে জন্ম দিতে গিয়ে না ফেরার দেশে চলে যায়। যে বয়সটা বাচ্চাদের খেলাধুলায় কাটে, সেই বয়সে 2 বাচ্চার মা হয়ে যায় জিন্দো। সৎ 2 ভাই বোনকে নিজের সন্তানের মতো লালন পালন করে। তারপর যখন তার বয়স 15 বছর, তখন বাবার ঋণের বোঝা কমানোর জন্য তাকে নিজের থেকেও 20 বছরের একজনকে বিয়ে করতে হয়। বিয়ের পর সে তার ভাই ফকিরা আর বোন যুগনি সহ ওই গ্রামে আসে। 8-10টা মেয়েদের মতোই একটা সুখী জীবনের আশা করেছিল সে। কিন্তু বিয়ের প্রথম দিনই তার সে আশায় পানি ছেলে দেয় দাদাশাই। ওই গ্রামের একটা অদ্ভুত নিয়ম আছে, গ্রামে কারো বিয়ে হলে প্রথম দিনই নতুন বউকে দাদাশোয়ের সাথে থাকতে হবে। তবে এটা কোনো সাধারণ রীতি না, এর পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। ওই মেয়েদের মধ্যে যাদেরকে দাদাশোয়ের ভালো লাগবে, তাদের উপর লোকটা ইচ্ছে মতো টর্চার করত, তাদের সম্মানহানি করত, আর মেয়েটার শ্বশুরবাড়ি এবং পুরো গ্রামের লোকদেরকে সেটা চুপচাপ মেনে নিতে হতো। বহু বছর ধরে এই নিয়ম চলে আসছে। গ্রামে প্রধান থাকা সত্ত্বেও তার কথায় কিছুই যায় আসতো না। জমিদার বাড়ির লোকেরা নিজেদের জন্য আলাদা নিয়ম করে তৈরি করেছিল, আর সে নিয়ম অনুযায়ী গ্রামের লোকদেরকে চলতে হতো। দাদাশাই এতই পাওয়ারফুল ছিল যে গ্রামের লোকেরা চাইলেও তাদের এগেনস্টে যেতে পারত না, কারণ বিরুদ্ধে যাওয়ার কথা মাথায় আনলেই তাকে নির্মমভাবে অত্যাচারিত হতে হবে, আর না হয় নিজের প্রাণটাই হারাতে হবে। তবে জিন্দো এই সবার থেকে আলাদা। সেদিন তার উপরেও দাদাশোয়ের কুনজর পড়ে। বয়স অনেক কম হওয়ার কারণে নিজেকে রক্ষা করার সুযোগটা তার হয়নি। তবে সেখান থেকে ফিরে সে এমন ভয়ঙ্কর কাজ করে যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কি এমন করেছিল সে, সেটা আমরা পরে জানতে পারবো। অতীতের এসব কথা মনে পড়তেই জিন্দোর চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। পরিবারের কথা চিন্তা করে সে প্রতিবার শান্ত হয়ে যায়, কারণ শুধু নিজের কথা ভাবলেই হবে না, তার তো একটা বোনও আছে। সেদিনকার ওই দুর্ঘটনার জন্য জিন্দো সবসময় তার স্বামীকে দায়ী মনে করে, কারণ একজন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে রক্ষা করা, কিন্তু তার স্বামী সেটা করেনি। ব্যাপারটা নিয়ে আজও তার মনে একটা আক্ষেপ আছে। এদিকে আমরা জিন্দোর ভাই ফকিরাকে দেখতে পাই। ওই গ্রামে শানু নামের একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব। ছোটবেলার খেলার সাথী তারা, একসাথে বড় হয়েছে। তবে যত দিন গেছে ততই শানুর দিক থেকে তাদের এই বন্ধুত্বটা ভালো লাগা এবং ভালোবাসায় পরিণত হয়েছে। কিন্তু ফাকিরার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ভীষণ সহজ সরল সে, হাবাগোবাও বলা চলে। কারণ শানু বারবার নিজের মনের কথাটা তাকে বোঝানোর চেষ্টা করলেও ফাকিরা কখনোই বোঝেনি। তার কাছে তো শানু তার সব থেকে ভালো বান্ধবী, ভালোবাসার মানুষ কখনো হতেই পারেনি। তবুও শানু মেয়েটা আশা করে বসে আছে, কোনো না কোনো দিন ফাকিরা অবশ্যই বুঝবে। শানু যে ফাকিরাকে পছন্দ করে এটা তার মা বিন্দিও জানত। অবশ্য শুধু তার মা নয়, বলতে গেলে পুরো এলাকার মানুষই জানে, একমাত্র ফাকিরা ছাড়া। তো বিন্দি একদিন কথায় কথায় জিন্দোকে বলে, আচ্ছা ফাকিরার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছ? জিন্দো বলে, মনে মনে একজনকে ঠিক করেছে। কথাটা শুনে বিন্দির মনে আশা জাগে। তাদের কথার মাঝে যুগনি এসে জানায় তাদের পোষা উটটা পালিয়ে গেছে। এই কথাটা শুনে সবাই সেই উটটা ধরার জন্য ছোটাছুটি করে। অনেক ছোটাছুটির পর অবশেষে ফাকিরা উটটাকে ধরে ফেলে। এমন সময় সেখানে দাদাশোয়ের ছেলে হাসরাত চলে আসে। তাকে আসতে দেখে জিন্দো শানু আর যুগনিকে আড়ালে লুকিয়ে পড়তে বলে, কারণ সে জানতো হাসরাতের নিয়ত সুবিধার না, আর হবেই বা কিভাবে। সে তো তার বাবার জেরক্স কপি, অবশ্য জেরক্স কপিও না, বাবার থেকেও এক কাছি উপরে। তবে গ্রামের সবাই তাকে ভয় করে চললেও জিন্দো এখন আর তাকে বিন্দুমাত্র ভয় পায় না। বহু বছর আগেই সেটা কেটে গেছে। হাসরাত এসে জিন্দোকে আজে বাজে কথা বলে, সেটা দেখে ফাকিরা তাকে সতর্ক করে। এতে হাসরাতের ইগো হার্ট হয়। সেটা বুঝতে পেরে জিন্দোর স্বামী ফাকিরার পক্ষ থেকে হাসরাতের কাছে ক্ষমা চায়। আসলে জিন্দোর স্বামী একেবারে ছাপোষা মানুষ, জিন্দোর মতো সাহস ছিল না। সে সবসময় ভয় পেত দাদাশে এবং তার পরিবারের লোকেরা তার কোনো ক্ষতি করবে। হাসরাত সেখান থেকে চলে যাওয়ার পর সে জিন্দোকে বলে, দেখো আমি জানি তোমার অন্যায় নেই, কিন্তু এ ধরনের লোকদের সাথে পাঙ্গা নিও না। আমি এই গ্রামের অনেকেই প্রতিবাদ করতে দেখেছি, তারা তাদের এই মরুভূমিতে দাফনও হয়েছে। সেটা শুনে জিন্দো বলে, যারা প্রতিবাদ করেছে তারাই কি শুধু মারা গেছে? যারা দুর্বল ছিল, সহ্য করেছিল, তারা মারা যায়নি? তখন তার স্বামী একেবারে চুপ হয়ে যায়।
অতীতের এই কথাগুলো মনে পড়তেই জিন্দোর ঘোর কাটে। তাকে তার সঙ্গীরা ওই গ্রাম থেকে দূরের একটা মাজারে নিয়ে যায়। সেখানকার পীর সাহেব জিন্দোর শরীর থেকে গুলি বের করার চেষ্টা করে। বলতে গেলে ওই জায়গাটাই তাদের আস্তানা। পীর সাহেব তাদের ব্যাপারে সবই জানত, যে কারণে তাদের সেখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সেখানে আমরা জিন্দোর সাথে থাকা বাকি দুজনের ব্যাপারেও জানতে পারি। তারা আর কেউ না, শানু আর যুগনি ছিল। তারা দুজন জিন্দোর দেখাশোনা করে। এমন সময় বাইরে পাহারা দিতে থাকা লোকটা এসে তাদের জানায় পুলিশ আসছে। সেটা শুনে পীর সাহেব জিন্দোকে তাদের গোপন জায়গায় লুকিয়ে রেখে শানু আর যুগনিকে পেছনের দরজা দিয়ে পালাতে বলে। তার কথা মতো শানুরা পালিয়ে যায়। এরপর পুলিশ এসে পীর সাহেবের কাছে জিন্দোর ব্যাপারে জিজ্ঞেস করলে পীর সাহেব বিষয়টা অস্বীকার করে এবং নিজেই মাজারটা চেক করে দেখতে বলে। পুলিশরা তখন মাজার চেক করে কোনো ক্লু না পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। জিন্দোর গুলি লাগার বিষয়টা নিয়ে পুরো গ্রামে কানাঘুষা হয়। এদিকে দাদাশইরা তখন সরকার বিবির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। গুল্লো দাদাশইকে সরকার বিবির দোয়া নিতে বললে দাদাশই ভয়ে বলে ওঠে, না না, কোনো দরকার নেই, একবার দোয়া চেয়ে শিক্ষা হয়ে গেছে আমার। এখন তো গ্রামের মানুষের বদদোয়া থেকে সরকার বিবির দোয়াকেই ভয় পাই বেশি। এদিকে আমরা লাডো নামের একটা মেয়েকে দেখি। তার গলায় একটা শিকল পরানো। মেয়েটা এই অবস্থায় কড়া রোদে মরুভূমির মধ্যে বসে আনমনে বালি দিয়ে খেলছে। ঠিক সেই মুহূর্তে সেখানে হাসরাত আসে। সে মেয়েটাকেও নানাভাবে টিস করতে থাকে, তবে মেয়েটা ভ্রুক্ষেপও করে না। সেটা দেখে হাসরাত চুপচাপ চলে যায়। এই মেয়েটার আলাদা একটা গল্প আছে, সেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে আমরা গুল্লুর মাকে দেখি। গুল্লুর পরিবারে অসুস্থ মা আর তার ছোট ভাই বালি ছাড়া কেউ নেই। তার উপর আবার বালি পড়াশোনার খাতিরে শহরে থাকে। গুল্লোকে জমিদার বাড়ির কাজ এবং মায়ের দেখাশোনা একাই করতে হয়। যাই হোক, পরদিন সকালে দাদা সেই বৌমা অর্থাৎ হাসরাতের স্ত্রী রুকনাকে বলে, তোমার বিয়েতে তোমার এক বান্ধবীকে আমার খুব মনে ধরেছে, তুমি বাবার বাড়িতে গিয়ে ওই মেয়ের সাথে হাসরাতের বিয়ের ব্যবস্থা করো। কথাটা শুনে রুকনা অবাক হয়ে যায়। মানে নিজেই নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করবে? এটা কি মজা নাকি? তবে শ্বশুরের মুখের উপর কথা বলার মতো সাহস ছিল না। তাছাড়া বিয়ের বেশ কয়েক মাস পর হয়ে যাওয়ার পরেও তার কোনো সুখবর আসেনি। এরই মাঝে তার স্বামী সেখানে চলে আসে। রুকনা ভেবেছিল তার স্বামী অন্তত বাবার বিরুদ্ধে বলবে, কিন্তু না, সেও দ্বিতীয় বিয়ের জন্য এক পায়ে খাড়া। কি আর করার, বেচারি তখন বাধ্য হয়ে নিজের স্বামীর সাথে নিজের বান্ধবীর বিয়ের প্রস্তাব নিয়ে বাপের বাড়ি চলে যায়। ছেলের বিয়েতে গান বাজনা করার জন্য বিন্দিকে জমিদার বাড়িতে ডাকা হয়। যাওয়ার সময় বিন্দি জিন্দোকে ব্যাপারটা জানায়। জিন্দো বলে, যাচ্ছ যাও, তবে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ো না, যুগনিকে দেখতে ছেলে পক্ষ আসবে। সেটা শুনে বিন্দি জিজ্ঞেস করে, তা যুগনির ব্যবস্থা তো করে দিচ্ছ, ফাকিরার ব্যাপারে কিছু ভাবছো? জিন্দো বলে, মনে মনে সব ঠিক করে রেখেছে, বিন্দি ফিরলে সব বলবে। কথাটা শুনে বিন্দি খুশি মনে জমিদার বাড়ির দিকে যায়। সে মনে মনে ধরেই রেখেছে ফাকিরার সাথে জিন্দো শানুর বিয়ের কথাই বলবে। বিন্দি চলে যাওয়ার পর জিন্দোরা সবাই গল্প করছে। সেখানে লাডো আর তার মা কাজরিও ছিল। কাজরি মূলত জমিদার বাড়ির দাসী। মেয়ের এমন অবস্থা দেখে সবসময় ভীষণ আফসোস হয় তার। সে সবসময় আল্লাহর কাছে দোয়া করে যেন তার মেয়েটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। অবশ্য লাডোর এরকম অবস্থার পেছনেও জমিদার বাড়ির লোকজনই দায়ী। তবে তার সাথে কি হয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। মেয়ের করুণ অবস্থা নিয়ে কাজরিকে অনুশোচনা করতে দেখে জিন্দো বলে, লাডোর এই অবস্থার পেছনে তুমিও সমানভাবে দায়ী। সেদিন তুমি কাজটা না করলে তোমার মেয়ের আজ এরকম অবস্থা হতো না। সেটা শুনে কাজরি অনুতপ্ত হয়ে বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম দাদাশই আমার লাডোকে মেরে ফেলবে। তখন ফাকিরা বলে, এখনো কি তোমার মেয়ে বেঁচে আছে? এভাবে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ানো থেকে মরে যাওয়াটাই তো ভালো ছিল। যাই হোক, ততক্ষণে রুকনা বাবার বাড়ি থেকে ফিরে এসে জানায় মেয়ের পরিবার তাকে বিয়ে দিতে রাজি না। তবুও দাদাশই হাসরতকে বিয়ের জন্য তৈরি হতে বলে। এরই মাঝে বিন্দিও তার দল নিয়ে সেখানে পৌঁছে দাদাশইয়ের কথা মতো গান করতে শুরু করে। জমিদার বাড়ির অনুষ্ঠানের কারণে বিন্দি সেই রাতে বাড়িতে আসতে পারে না। তাই জিন্দো শানুকে নিজের বাড়িতেই নিয়ে যায়। সেখানে সে ফাকিরা আর যুগনি মনের আনন্দে খেলাধুলা করতে থাকে, আর জিন্দো মন ভরে সেটা দেখতে থাকে। শানু যে ফাকিরাকে পছন্দ করে এটা জিন্দোও জানে, আর ভাবি হিসেবে শানুকে ভীষণ পছন্দ তার। কিন্তু যুগনির ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে নিজের মন শক্ত করে ফেলতে হয়। তার স্বামী যখন ফাকিরার সাথে শানুর বিয়ের কথা বলে তখন জিন্দো বলে ওঠে, শুধু শানুর কথা ভাবলেই হবে না, আমাকে যুগনি আর ফাকিরের কথাও ভাবতে হবে। যুগনির হবু বর শহরে কাজ করে। সে বলেছে ফাকিরাকেও শহরে কাজের ব্যবস্থা করে দেবে, তবে তার জন্য ফাকিরাকে তার বোনকে বিয়ে করতে হবে। ফাকিরা যদি শহরে যেতে পারে তাহলে গ্রামের এসব ঝাই ঝামেলা থেকেও দূরে থাকবে সে, আবার কিছু টাকাও আয় করতে পারবে। তাই আবেগে কোনো ডিসিশন নেওয়া যাবে না। জিন্দোর স্বামী তখন আর কোনো কথাই বলে না, কারণ সে জানে জিন্দো তার কথা শুনবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে,
এই ব্যাপারটা কি শানু আদৌ মেনে নিতে পারবে? এরই মাঝে গুল্লু দাদাশয়ের গাড়িতে তেল ভরতে গিয়ে পাম্প থেকে তার ভাই বালিকে ফোন করে। তাদের গ্রামে কোনো মোবাইল সংযোগ নেই। মোবাইল তো দূরের কথা, জমিদার বাড়ি বাদে সেখানে তো এখন পর্যন্ত বিদ্যুৎও নেই, যে কারণে সে চাইলেও সবসময় বালির সাথে যোগাযোগ করতে পারে না। এদিকে বালি বেচারাও তার পরিবারের সাথে ঠিকঠাক কথা বলতে পারে না, মন চাইলেও গ্রামে যেতে পারে না। কারণ ওই একটাই, দাদাশই। একবার বালিকে নিয়ে জমিদার বাড়িতে ঝামেলা হওয়ায় হাসরাত বালিকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। তার হাত থেকে বাঁচানোর জন্য গুল্লু নিজেকে দাদাশইয়ের কাছে সমর্পণ করে বালিকে বাঁচিয়ে নেয়, আর তাকে শহরে পাঠিয়ে দেয় এবং শর্ত দেয় সে যেন কখনোই গ্রামে না আসে। আর এ কারণেই গুল্লু দাদাশাইয়ের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করত, কারণ ভাইয়ের কারণে সে নিজেই তো তাদের বশ্যতা স্বীকার করেছিল। তো পরদিন সকালে বিন্দি বাড়ি ফিরে শানুর কাছে জানতে চায় যে গতরাতে জিন্দো আর তার ফাকিরার ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা। শানু জানায় যে তাদের মধ্যে এসব নিয়ে কোনো কথাই হয়নি। তখন বিন্দি বলে, ঠিক আছে, আমি আজ গিয়ে জিন্দোর সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। যুগনিকে দেখার জন্য ছেলেপক্ষ জিন্দোদের বাড়িতে আসে। তখন যুগনি দৌড়ে চলে যায় বিন্দিকে ডাকার জন্য। তবে সে ঘুমিয়ে থাকায় শানু তার সাথে তাদের বাড়িতে চলে আসে। বান্ধবীর বিয়ে ঠিক হওয়াতে শানু খুবই খুশি ছিল, কিন্তু যখন সে জানতে পারে শুধু যুগনিরই নয় ফাকিরারও বিয়ে ঠিক হয়ে গেছে, তখন সে আর নিজেকে সামলাতে পারে না। কোনো মতে নিজের চোখের পানি আটকে মেয়েটা সেখান থেকে চলেই যাচ্ছিল। তার আগেই কাজরি এসে জানায় ফাকিরাকে জমিদার বাড়িতে ডেকে পাঠানো হয়েছে। আগের দিন হাসরাতের সাথে যে ঝামেলা হয়েছিল সেটা নিয়ে সালিশ হবে। এই কথা শুনে জিন্দোর স্বামী বলে উঠছে, আমি তোমাদের নিষেধ করেছিলাম তোমরা জমিদার বাড়ির লোকদের সাথে লাগতে চেও না, কিন্তু তোমরা আমার একটা কথাও শোনোনি। এখন দেখো কোথাকার পানি কোথায় গড়ায়। তবে ফাকিরা সেসব কথায় পাত্তা না দিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জিন্দো তার সাথে যেতে চাইলে ফাকিরা তাকে নিষেধ করে দেয় আর বলে, নিজের জন্য লড়াই করার মতো শক্তি আমার মধ্যে আছে। এতটুকু ভরসা রেখো যে আমাকে কেউ মারতে আসলে আগে তাকে মেরে তারপর আমি মরব। এ কথা বলে ফাকিরা বাড়ি থেকে বের হয়ে যায়, আর কাজীও তার পেছন পেছন চলে যায়। বাড়ি ভর্তি মেহমান হা করে এই ঘটনা দেখে। তারা বুঝে উঠতে পারছিল না তারা এখন থাকবে নাকি চলে যাবে। তখন জিন্দো তাদেরকে অপেক্ষা করতে বলে। জমিদার বাড়ি যাওয়ার পথে ফাকিরার সাথে লাডোর দেখা হয়। সে ফাকিরাকে জিজ্ঞেস করে তাদের বাড়িতে কোনো মেহমান এসেছে নাকি। ফাকিরা বলে, ওরা আমার আর যুগনির বিয়ের কথা বলতে এসেছে। কথাটা শুনে লাডোর মুখ কালো হয়ে যায়, কারণ সেও ভেবেছিল ফাকিরার সাথে শানুরই বিয়ে হবে। সে ফাকিরাকে বলে, তোমার সাথে শানুকে খেলতে দেখে খুবই ভালো লাগতো। সেটা শুনে ফাকিরা বলে উঠছে, ওর সাথে তো আমি ছোটবেলা থেকেই খেলছি, কিন্তু এখন তো আর আমি ছোট না, বড় হয়ে গেছি। লাডো তখন আর কথা বাড়ায় না, কারণ সে বুঝে গিয়েছিল তার কথার মানেটা ফাকিরা বুঝতে পারেনি, আর হয়তো বুঝবেও না। যদি বুঝতো তাহলে এতদিনে শানুর চোখের ভাষা অবশ্যই বুঝতে পারত। এদিকে শানু ততক্ষণে ফাকিরার হবু বউ বিনাকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। তার মা খবরটা শুনে একেবারে আকাশ থেকে পড়ে, তবে তার মনের ভেতরে ওঠা ঝড়টা বিনার সামনে প্রকাশ করে না। এরই মাঝে ফাকিরা জমিদার বাড়িতে পৌঁছে যায়। দাদাশাইয়ের সামনে যাওয়ার আগে কাজরি তাকে সতর্ক করে দেয় যে সে যেন কোনো রকম মাথা গরম না করে। তার কথা মতো ফাকিরা চুপচাপ বসে দাদাশাইয়ের জন্য অপেক্ষা করে। তবে কাজরি জানতো দাদাশাই এত সহজে ফকিরাকে ছেড়ে দেবে না, তাই সে হাসরাতকে কথার জালে ভুলিয়ে ভালিয়ে রাজি করানোর চেষ্টা করে। আর সৌভাগ্যবশত সে কাজরির কথায় ফেঁসেও যায়। দাদাশাই যখন ফাকিরাকে নিজের ইচ্ছে মতো শাস্তি দিতে যাচ্ছিল, তখনই হাসরাত গিয়ে তাকে বাধা দেয়। সে বলে, ঝামেলাটা যেহেতু আমার সাথে হয়েছে, ওকে শাস্তি দেওয়ার অধিকারটাও আমারই। কিন্তু দাদাশাই তার কথা শোনে না। সে বলে, আমি তোমার বাবা, তাই শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আমার। কিন্তু ওই যে বললাম ছেলে বাবার থেকে উপরে, তাই সে বাবার কথা না মেনে উল্টো তাকে ভয় দেখাতে শুরু করে। মজার ব্যাপার হলো দাদাশাইও তার ছেলেকে খুব ভয় করে চলতো, কারণ অযথা পাগল খেপে তো লাভ নেই, তাই না? হাজার হলেও নিজেরই তো ছেলে, চাইলেই তো আর কোনো শাস্তি দিতে পারবে না। তাছাড়া ছেলেকে ভয় পাওয়ার আরও একটা কারণ হচ্ছে, একটা সময় দাদাশাই তার বাবার সাথে মতবিরোধের কারণে নিজেই নিজের বাবাকে মেরে ফেলেছিল। তাই সে সবসময় ভয়ে ভয়ে থাকতো কখন হাসরাত তার গলায় না ছুরি বসিয়ে দেয়। তাই নিজের সম্মান বাঁচানোর জন্য লোকটা চুপ হয়ে যায়, আর হাসরাত ফাকিরাকে সেবারের মতো ছেড়ে দেয়। তবে ছেড়ে দিয়েছে বলে তাকে ভালো হওয়ার সার্টিফিকেট দিয়ে দেবেন না। নতুন বিয়ের খুশিতে তার মুড একটু ভালো ছিল, সে কোনো ঝামেলা চাচ্ছিল না, তাই তাকে ছেড়ে দেয়। সেখান থেকে ছাড়া পেয়ে ফাকিরা দৌড়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। তখনই তার সাথে জিন্দোর দেখা হয়। ভাইকে সুস্থ দেখে তার মনে একটু স্বস্তি হয়। তারা দুজন বাড়িতে আসে, তবে শানুর মনের শান্তিটা আর ফেরে না। বিনা তাদের বাড়ি থেকে যাওয়ার পর শানু আর নিজেকে ধরে রাখতে পারে না।
মায়ের সামনেই হাউমাউ করে কাঁদতে থাকে। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্য কারো হতে দেখাটা কি এতটাই সহজ? সে রাতে বাড়ি ফিরে গুল্লু তার মায়ের কাছ থেকে জানতে পারে যে জিন্দু তার ভাইয়ের বিয়ে পাশের গ্রামে ঠিক করেছে। কথাটা শুনে গুল্লুরও বেশ মন খারাপ হয়ে যায়। গ্রামের সবাই শানু আর ফাকিরাকে একসাথেই দেখতে চেয়েছিল। পরদিন সকালে জিন্দু শানুদের বাড়িতে চলে যায় তাকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য। শানু আর তার মা দুজনেরই মন খারাপ ছিল। জিন্দু সেটা বুঝতে পেরেও কিছুই বলে না, শুধু এতটুকুই বলে যে ফাকিরা নাকি জিদ ধরে বসে আছে তার বিয়েতে শানুকে গান গাইতে হবে। এখন ফাকিরা চেয়েছে বলে কথা, শানু তো আর না করতে পারে না। তাই সে তার মাকে নিয়ে জিন্দুর বাড়িতে যায়। এদিকে দাদাশাই রুকনার সে বান্ধবীর বাড়িতে গিয়ে জোর করে মেয়েটাকে তুলে নিয়ে আসে নিজের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। রুকনার কাছে ব্যাপারটা ভালো না লাগলেও সবকিছু চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মেয়েটাকে তুলে এনে সে রুকনাকে তাকে বউয়ের সাজে সাজিয়ে দিতে বলে। রুকনা তখন রাগে গজগজ করতে করতে তার বান্ধবীকে নিয়ে রুমের ভেতরে চলে যায়। এমন সময় কাজরির কাছ থেকে দাদাশাই জানতে পারে আজ ফাকিরাও বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে। এখন জিন্দুর পেছনে না লাগতে পারলে তো দাদাশাইয়ের আবার শান্তি হয় না। তাই সে গুল্লুকে পাঠিয়ে দেয় নতুন বউকে মুখ দেখানোর অনুষ্ঠানের জন্য জমিদার বাড়িতে ধরে নিয়ে আসার জন্য। গুল্লু তার কথা মতো নতুন বউকে নিয়ে আনতে চলে যায়। জিন্দু তখন নাচ গানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে তার ভাই আর নতুন ভাবিকে নিয়ে বাড়ি ফিরছিল। তারই মাঝে গুল্লু গিয়ে সেখানে হাজির হয়। সে জিন্দুকে বলে দাদাশাইয়ের হুকুম গ্রামের রীতি পালনের জন্য জমিদার বাড়িতে যেতেই হবে। কিন্তু জিন্দু তাতে রাজি হয় না। সে গুল্লুর মুখের উপর বলে দেয় যে রীতি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে সেই রীতি আমি আর মানি না, যা পারো করে নাও। গুল্লু তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তবে এই বিষয়টা জিন্দুর স্বামী ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। সে জিন্দুকে বলে কাজটা তুমি ঠিক করলে না। সেটা শুনে জিন্দু তার উপর রেগে গিয়ে বলে লজ্জা লাগলো না তোমার এই কথাটা বলতে? আমার সময় তো কাপুরুষের মতো বসেছিলে, এবার তো অন্তত নিজের পুরুষত্ব দেখাও। বাড়িতে আরও একটা মেয়ে আসছে, তাকেও তো বিয়ে দিতে হবে। এরপর তারা আবারও আনন্দ করতে করতে সামনের দিকে যায়। তবে তাদের সে আনন্দটা বেশি সময় থাকে না। গুল্লুকে ফিরে যেতে দেখে এবার হাসরত নিজে এসে তাদের পথ আটকায়। জিন্দু বুক ভরা সাহস নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, আর এবার তার স্বামীও তাকে সাপোর্ট করে। তবুও হাসরাত যখন তাদের উপর অ্যাটাক করতে যায় তখন ফাকিরা নিজেই ঘোড়ার পিঠ থেকে নেমে এসে বোনের পাশে দাঁড়ায়। এমনিতেই তো ফাকিরের উপর হাসরাতের একটা রাগ আসছে, তার উপর আবার আজকে এভাবে বাড়াবাড়ি করতে দেখে হাসরাত তার উপর গুলি চালিয়েই দেয়। এটা দেখে সবাই ভয়ে আটকে উঠছে। এরপর তাদের চোখের সামনে দিয়ে হাসরাত বিনাকে তুলে নিয়ে যায়, কিন্তু কারোরই কিছুই করার থাকে না। শান্নু আর বিন্দি দ্রুত ফাকিরাকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু করে। সৌভাগ্যবশত এই যাত্রায় তাদের জীবন বেঁচে যায়। তবে একদিকের বিপদ কাটতে না কাটতেই আরও এক দুঃখের পাহাড় জিন্দুর মাথায় ভেঙে পড়ে। জমিদারের অত্যাচার আর সংসারের অশান্তি সহ্য করতে না পেরে তার স্বামী সুইসাইড করে নেয়। একদিকে ভাই অবচেতন অবস্থায় পড়ে আছে, অন্যদিকে ঘরের নতুন বউ রয়েছে জমিদারের অত্যাচারের মুখে। তার মাঝেই স্বামীকে হারিয়ে বড্ড একা হয়ে পড়ে জিন্দু। তবে তাকে তো ভেঙে পড়লে চলবে না। নিজেই স্বামীর লাশটা কাঁধে তুলে নিয়ে তার জানাজার ব্যবস্থা করার জন্য রেডি হয়। এদিকে বিনাকে জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার পর মেয়েটা সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ছেড়ে দেওয়ার জন্য তো আর তাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। দাদাশাই রুকনাকে ডেকে অন্য রুমে নিয়ে গিয়ে তৈরি করে দিতে বলে তাকে। বাড়িতে আজ দুটো বউ এসেছে। হ্যাঁ, যদিও তাদের মধ্যে একটি নিজেদের ইচ্ছায় আসেনি, তারপরেও। তবে এবার আর রুকনা শ্বশুরের অত্যাচার মানতে পারে না। তার স্বামী যখন নতুন বউয়ের ঘরে গিয়ে ঢোকে সেই সুযোগে রুকনা বিনাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলে। কাজে সে সময় তার সাথেই ছিল। তবে জমিদারের কাছে গিয়ে কমপ্লেইন করার বদলে সে উল্টো রুকনাকে দোয়া করতে শুরু করে। রুকনা জানতো তার এই কাজের জন্য তাকে হয়তো অনেক বড় মাশুল দিতে হতে পারে, কিন্তু এভাবে একের পর এক মেয়েদের উপর অত্যাচার হওয়াটাও তো সে মানতে পারছে না। দাদাশাই তার কাছে বিনার ব্যাপারে জানতে চাইলে সে বলে হাসরাত তাকে ছেড়ে দিতে বলেছে। এখন দাদাশাই তো তার ছেলেকে অনেক ভয় পায়, সে কারণে সে আর এই ব্যাপারটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে না। আর রুকনাও এই যাত্রায় বেঁচে যায়। বিনা সেখান থেকে পালানোর সময় হঠাৎই গুল্লুর সামনে পড়ে। তবে সেও নিজের মুখ বন্ধ রাখার ওয়াদা করে আর বিনাকেও সতর্ক করে দেয় যে সে যেন কখনোই তাদের এই দেখা হওয়ার ব্যাপারটা কাউকে জানতে না দেয়। বিনাকে বাড়ি ফিরতে দেখে এত কষ্টের মাঝেও সবাই একটু শান্তি পায়। এদিকে হাসরত গিয়ে তার নতুন বউ ফালাকের ঘোমটা তুলে মায়ার দৃষ্টিতে তার দিকে তাকায়, কিন্তু ফালাকের চোখে কোনো মায়া ছিল না, তার চোখে ছিল আগুন। তবে সেই আগুন কিসের আর সে আগুনে কে কে তুলে পারে ধ্বংস হবে এটাই দেখার পালা। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়, কিন্তু ফালাকের কাছ থেকেও কোনো খুশির সংবাদের আভাস পাওয়া যায় না। এটা নিয়ে তার স্বামী আর শ্বশুর খুবই টেনশনে ছিল। দাদাশাইয়ের খুব শখ
এবার অন্তত সে নাতি নিয়ে খেলার সুযোগ পাবে। তখন হাসরাত তাকে জিজ্ঞেস করে, যদি নাতনি হয়তো? সেটা শুনে দাদাশাই ক্ষেপে গিয়ে নিজের ছেলের গলা টিপে ধরে বলে, এই কথা ভুলেও মাথায় আনবে না। লোকটা তো মেয়ে হওয়ার অপরাধে নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড় দেয়নি, নিজের মেয়েসহ স্ত্রীকে খুন করে ফেলেছে। তাহলে তারই ছেলে মেয়ে সন্তানের জন্ম দেবে, এটা সে কিভাবে মানবে? ওদিকে রুকনা আর ফালাকও এই বিষয়টা নিয়েই কথা বলছিল। তবে ফালাক স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে কোনোভাবেই নিজেকে হাসরাতের সন্তানের মা হতে দেবে না, সেটা যেভাবেই হোক না কেন। অন্যদিকে গুল্লুর বাড়িতে একজন মেহমান আসে। মেহমান আর কেউ না, তার ছোটবেলার বান্ধবী ঝিমনি ছিল। ঝিমনিও একটা সময় গুল্লুকে অনেক ভালোবাসত, কিন্তু সিচুয়েশনে পড়ে অন্য গ্রামে বিয়ে হয় তার। বর্তমানে তার স্বামী খুবই অসুস্থ, তাই তার চিকিৎসার জন্যই তারা ওই গ্রামে আবারও ফিরে এসেছে। সে গুল্লুকে বলে, তুমি মায়ের জন্য টেনশন করো না, আমি যতদিন এই গ্রামে আসছি মায়ের দেখাশোনা আমিই করব। সেটা শুনে গুল্লু একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ সব দিকে সামলাতে তার খুবই কষ্ট হচ্ছিল। তাছাড়া তার মা সারাটা সময় একাই থাকতো। তবে এখন ঝিমনি আসাতে সে একটা কথা বলার মানুষ পেয়েছে। এদিকে পরদিন সকালে ফাকিরা হঠাৎ করেই বিছানা থেকে উঠে কাঠ কাটতে শুরু করে। সেটা দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আসলে সে যত দ্রুত সম্ভব নিজেকে সুস্থ করার চেষ্টা করছে, যাতে তার পরিবারের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে পারে। সেটা বুঝতে পেরে জিন্দু তাকে বোঝায় যে প্রতিশোধের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত, না হলে বিপদ বাড়বে ছাড়া কমবে না। যে জিন্দোর সাহসের কাছে আজ পর্যন্ত সবাইকে হার মানতে হয়েছে, সেই জিন্দোই এখন ভয়ে কাবু হয়ে গেছে। আর ভয় পাবেই বা না কেন, অলরেডি নিজের স্বামীকে হারাতে হয়েছে তাকে। এখন যদি ভাই বোনের কিছু হয়ে যায় তাহলে সে কাকে নিয়ে বাঁচবে? পৃথিবীতে আপন বলতে তো তার আর কেউ নেই। কিন্তু ফাকিরা তার কোনো কথাই শোনে না। সে ডিসিশন নিয়েছিল যে এবার হয় মরবে নয়তো মারবে। এ কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শানু এসে পথ আটকায়, তাকে ভুলিয়ে ভালিয়ে থামানোর চেষ্টা করে। যাই হোক না কেন, দূর থেকে হলেও তো ফাকিরাকে চোখ ভরে দেখতে পারছে। কিন্তু তার যদি কিছু হয়ে যায় তাহলে তো শানুর কাছে সুযোগটাও আর থাকলো না। কিন্তু ফাকিরা এবার তার কোনো কথাই শোনে না, শুধু যাওয়ার সময় তাকে রিকোয়েস্ট করে যায় যেন তার কিছু হয়ে গেলে শানু আর তার পরিবারের খেয়াল রাখে। এ কথা বলে সে চলে যায়, আর শানু তার যাওয়ার পথের দিকে নির্বাক চোখে তাকায়। ওদিকে ফালাক সুযোগ বুঝে কাজরিকে তার রুমে ডেকে পাঠায়। কাজরি সেখানে গেলে ফালাক তার কাছে তার বড় ভাসুর অর্থাৎ হাসরাতের বড় ভাইয়ের ব্যাপারে জানতে চায়। এই কয়দিনে বাড়িতে অনেক খবরাখবরই সে পেয়েছে। সে জেনে গিয়েছিল তার একটা বড় ভাসুর ছিল, তবে সে সুইসাইড করেছে। তাই পুরনো ঘটনা জানার জন্যই সে কাজরিকে ডেকেছে। কাজরিকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই তার চোখটা ছলছল করে ওঠে, আর তখনই আমরা লাডোর বন্দিনী হওয়ার রহস্য জানতে পারি। আসলে হাসরাতের বড় ভাই আর লাডো দুজনকে খুব ভালোবেসে ফেলেছিল। দুজন বিয়ে করতে চেয়েছিল, কিন্তু একজন চাকরানির মেয়েকে তো আর জমিদার বাড়ির বউ বানানো যায় না। তার মাঝে আবার হাসরাতের কুনজর পড়ে লাডোর উপরে। তবে তার বড় ভাই তার থেকে একদমই আলাদা ছিল, সহজ সরল এবং নির্মল মনের মানুষ। নিজের ভালোবাসাকে সম্মান করতে জানত সে, তাই নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে সে লাডোর পাশে দাঁড়ায়। নিজের মাথায় পিস্তল রেখে বাবাকে হুমকি দিতে থাকে যে লাডোর সাথে তার বিয়ে না দিলে সে সুইসাইড করবে। কিন্তু সে হয়তো জানত না যে তার বাবার কাছে সন্তানের জীবনের থেকেও নিজের নকল সম্মানটা বেশি ইম্পর্টেন্ট। সেদিন নিজের ভালোবাসার জিদের খাতিরে হাসরাতের ভাই নিজেকে চিরতরে শেষ করে দেয়। এই সব কিছুর পেছনে অবশ্য কাজরিও কিছুটা দায়ী ছিল, কারণ সেই মূলত লাডোদের সম্পর্কে দাদাশাইকে সব জানিয়ে দিয়েছিল। সে ভেবেছিল নিজে থেকে জানিয়ে ক্ষমা চেয়ে নিলে হয়তো তারা মা মেয়ে মুক্তি পেয়ে যাবে। কিন্তু তারপর থেকে শুরু হয় লাডোর জীবনের কালো অধ্যায়। দাদাশাইয়ের আদেশে মেয়েটাকে কুকুরের মতো গলায় বেল্ট পরিয়ে মরুভূমিতে বন্দি করে রাখা হয়। ভালোবাসার মানুষটাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে লাডো। গ্রামের সবাই তাকে পাগল মনে করলেও সে পাগল ছিল না, শুধু এই টর্চারের জীবন থেকে দূরে সরে গিয়েছিল। কথাগুলো বলতে বলতে কাজরির চোখ ভারী হয়ে আসে। এরপর ফালাক তার শ্বশুরের কাছে গিয়ে গ্রামটা ঘুরে দেখার জন্য পারমিশন চায়, কিন্তু দাদাশাই তাকে সরাসরি নিষেধ করে দেয়, কারণ জমিদার বাড়ির বউয়েরা কখনোই এভাবে বাইরে যায় না। ঠিক সেই মুহূর্তে হাসরাত এসে তার বাবাকে বলে, ওকে যেতে দাও বাবা, আমি চাই না আমার বউয়ের কোনো শখ অপূরণ থাকুক। দাদাশাই তার কথা মানতে চায় না, কিন্তু ছেলের মুখের উপর তো কথাও বলা যাবে না, তাই দাদাশাই চুপচাপ তার কথা শুনে নেয়। গত কয়েক মাসে ফালাক তার স্বামীকে খুব ভালোভাবেই বশ করে নিয়েছে, যেটা আজ পর্যন্ত রুকনাও পারেনি। সবাই বুঝে গিয়েছিল এই মেয়েটা অন্য সবার থেকে আলাদা, কিন্তু ফালাক যে আসলে কি চায় সেটা কারো জানা ছিল না।
যাই হোক, শ্বশুরের কাছ থেকে পারমিশন পেয়ে সে কাজরির সঙ্গে বের হয়। তবে গ্রাম ঘুরে দেখা তার আসল উদ্দেশ্য না, তার উদ্দেশ্য ছিল লাডুর সাথে দেখা করা। লাডুর সাথে দেখা করার পর কাজরি তাকে জিন্দোদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু তাকে দেখেই জিন্দো ভয় পায়। সে কাজরিকে বলে, তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? ফাকিরা ওকে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। কথা বলতে না বলতেই সেখানে ফাকিরা আসে। জমিদার বাড়ির লোকেরা যেমন গ্রামের মেয়েদেরকে আটকে রেখে শাস্তি দিয়ে থাকে, তেমনি সে জমিদার বাড়ির বউকে আটকে রাখতে চায়। সেটা শুনে জিন্দো আর কাজরি দুজন মিলেই তাকে বোঝাতে শুরু করে, কিন্তু ফাকিরা কারো কোনো কথাই শুনতে। তার একটাই কথা, দাদাশাহী যদি আমাদের বাড়ির মেয়েদেরকে আটকে রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ফালাক চুপচাপ শুধু সব কিছু দেখে যাচ্ছিল। জিন্দোরা বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে ফাকিরাকে শান্ত করে। এরপর সে হাত জোর করে ফালাককে সেখান থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, আর সেই সাথে রিকোয়েস্ট করে যেন সেই বিষয়টা দাদাশাহীকে না জানায়। ফালাক তখন চুপচাপ সেখান থেকে চলে যায়, কিন্তু জিন্দোর ভয় লাগছিল ফালাক যদি এই কথাটা দাদাশাহীকে বলে দেয় তাহলে কি হবে। তখন শানু বলে ও কিছুই বলবে না। কথাটা শুনে জিন্দো একটু অবাক হয়। তখন শানু বলে, ও যেহেতু এই গ্রামের এক নির্যাতিত মেয়ের সাথে দেখা করতে এসেছে, তার মানে সে নিজেও কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছে। আর একটা নির্যাতিত মানুষ কখনোই কোনো নির্যাতনকারীকে সাপোর্ট করে না। অবশ্য তার ধারণাটাই সঠিক হয়। জমিদার বাড়িতে গিয়েও ফালাক কাউকে কিছু বলে না। ব্যাপারটা কাজরির কাছেও একটু অদ্ভুত লাগে। সেই ব্যাপারে ফালাকের কাছে জানতে চাইলে সে বলে, আমি এখানে গ্রামের লোকেদের শান্তি নষ্ট করতে না, এই জমিদার বাড়ির লোকদের শান্তি নষ্ট করতে এসেছি। তার কথা শুনে কাজরির মধ্যেও অদ্ভুত একটা কনফিডেন্স কাজ করে। তার মনে হচ্ছিল এই মেয়েটা কোনো না কোনোভাবে ঠিকই জমিদার বাড়ির লোকদেরকে শায়েস্তা করতে পারবে। ফালাকের সাথে বিয়ে হওয়ার পর থেকেই রুকনা হাসনাতের থেকে দূরে থাকতে শুরু করে। ব্যাপারটা হাসরাতের চোখে পড়লে সে ব্যাপারে রুকনাকে জিজ্ঞেস করে। তখন রুকনা বলে, আমি তো আগের জায়গাতেই আছি, তুমি বদলে গেছো। আর পুরুষ মানুষের তো একটা স্বভাব আছেই, যে মেয়ে তাকে অ্যাভয়েড করবে তার দিকেই ছেলেরা ছুটবে বেশি। যে কারণে আজ পর্যন্ত যে বউয়ের দিকে হাসরাত ফিরেও তাকায়নি, আজ তার প্রতি ভালোবাসা উথলে উঠতে শুরু করে। সে ফালাকের থেকে বেশি সময় রুকনার সাথে কাটাতে থাকে। তাছাড়া বেচারা করবেই বা কি? ফালাককে সে অনেক ভালোবাসত ঠিকই, কিন্তু ফালাক তো তাকে কাছেও ঘেঁষতে দিত না। ঝামেলা তো ওই জায়গাটাতেই। রুকনার সাথে গভীর সম্পর্ক নিয়ে ফালাকের সাথে একদিন তার ঝগড়া হয়ে যায়। এতে ফালাক রেগে গিয়ে আরও তার দিক থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। এদিকে দাদাশাহী যখন জানতে পারে কাজরি ফালাককে লাডুর সাথে দেখা করিয়েছে এবং সব কাহিনী বলে দিয়েছে, তখন সে কাজরির উপর ভীষণ রেগে যায়। কাজরি তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে তার কোনো দোষ নেই, ফালাকই লাডুর সাথে দেখা করতে চেয়েছে। তখন দাদাশাহী বলে, তাহলে একটা কাজ করো, তোমার মেয়েকে মেরে ফেলো, তাহলে তোমার মেয়েও থাকবে না, আর তার গল্পও তোমার কাউকে শোনানো লাগবে না, ঝামেলা শেষ। কথাটা শুনে কাজরি ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ফালাক এসে তার শ্বশুরের চোখে চোখ মিলিয়ে বলে, ওকে যেতে দিন, ও যা করেছে আমার কথাই করেছে। সেটা শুনে দাদাশাহী ভীষণ রেগে যায়। আজ পর্যন্ত কেউই তার মুখের উপর এভাবে কথা শোনানোর সাহস করেনি। তবে সে ফালাককে কোনো শাস্তি দেওয়ার আগেই হাসরাত এসে এবারও তাকে বাঁচিয়ে নেয়। আজ ছেলের এসব কাজকর্ম দাদাশাহীর একদমই পছন্দ হয় না, তবুও সে চুপচাপ সবকিছু হজম করে নেয়। এদিকে হাসরাত তো ফালাকের রাগ ভাঙানোর জন্য এই সব কিছু করছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এদিকে জিন্দা ফাকিরার রাগ দেখে ভীষণ টেনশনে পড়ে যায়। সে ফাকিরাকে বোঝায় যে সবকিছু মেনে নিতে পারবে সে, কিন্তু তার পরিবারের আরেকজন সদস্যের প্রাণ যাবে এটা সে মানতে পারবে না। তখন ফাকিরা বলে, তুমি ভয় পেও না, তোমাকে দেখে আমি সাহস পাই। সেখানে তুমি যদি ভয় পাও তাহলে কিভাবে চলবে? তুমি ভরসা রাখো, আমি মরব না। যদি এই যুদ্ধে আমার জীবন চলেও যায় তাহলে ওই গ্রামের ইতিহাসে আমার নাম লেখা থাকবে। সবাই শ্রদ্ধার ভরে আমার নাম মনে রাখবে আজীবন। ফাকিরের সাহস দেখে জিন্দার মনেও সাহস জাগে। সে বলে, ঠিকই বলেছ, ভয় নিয়ে বেঁচে থাকার চেয়ে সাহস নিয়ে মরা অনেক ভালো। এদিকে দাদাশাহী আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এবার ফালাককে জিজ্ঞেস করে, এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও কেন তার কাছ থেকে কোনো সুখবর পাওয়া যাচ্ছে না? ফালাক বলে, তোমার ছেলে আমার সাথে থাকেই না, কিভাবে পাবে সুখবর? তখন দাদাশাহী তাকে বোঝানোর চেষ্টা করে যে হাসরাত যদি কোনো কারণে তার উপর রেগে থাকে তাহলে সে যেন হাসরাতকে একটু মানানোর চেষ্টা করে। কিন্তু ফালাক ক্লিয়ারলি জানিয়ে দেয়, হাসরাত যেমন তার উপর রেগে আছে তেমনি সেও তো তার উপরে রেগে আছে। এখন যার রাগ আগে ঠান্ডা হবে সে আরেকজনের রাগ ভাঙাবে। ফালাকের কথার তেজের সামনে দাদাশাহী আর টিকতেও পারে না। তখন সে বুঝতে পারে তার ছেলে কেন এই মেয়ের জন্য এতটা পাগল হয়েছে। সে গিয়ে ফালাকের বলা কথাগুলো হাসরাতকে জানায়। এরপর হাসরাত এসে ফালাককে বলে, তুমি চাও আমি তোমার রাগ ভাঙাই, কিন্তু সেটা তো সম্ভব না। আমি শুধু রাগ করতে শিখেছি, ভাঙাতে শিখিনি। তবে তুমি টেনশন করো না,
তুমি একটু চেষ্টা করলেই আমি আমার রাগ ভুলে যাব, তোমাকে বেশি কষ্ট করতে হবে না। কিন্তু ফালাক তার কথায় পাত্তাই দেয় না। সেটা দেখে হাসরাত বলে, তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা ছিল তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? ফালাক বলে, আমি তো আর ইচ্ছে করে রাজি হইনি, আমাকে জোর করে তুলে আনা হয়েছিল তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তোমার বাবা আমার ভাইকে মিথ্যে খুনের দায়ে ফাঁসিয়ে দিয়ে আমাকে বাধ্য করেছে, কিন্তু এখন তো আর আমি বাধ্য না। তোমাদের যা করার ছিল তোমরা তা করেছ, এর থেকে বেশি আর কিছুই করতে পারবে না। হাসরাত তখন আর কথা বাড়ায় না। এদিকে সে শুধুমাত্র দুর্বল আর তার সামনে মাথা নিচু করে পড়ে থাকা মেয়েদেরকেই দেখেছে, কিন্তু ফালাক তাদের সবার থেকে একেবারেই আলাদা। আর এই বিষয়টা হাসরাতও খুব বেশি এনজয় করত। কিন্তু এভাবে একজন আরেকজনের সাথে রাগ করে থাকাটা তার ভালো লাগে না। তাই সে ফালাককে জিজ্ঞেস করে, কি করলে তোমার রাগ ভাঙবে? ফালাক বলে, একটা উপায় আছে, তোমাকে ওয়াদা করতে হবে যে আমার আগে রুকনা মা হতে পারবে না। যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পেট খালি করে দিতে হবে, অর্থাৎ তার বাচ্চাটা নষ্ট করতে হবে। যদিও হাসরাত বহুদিন যাবৎ একটা সন্তানের জন্যই ওয়েট করছিল, তবুও ফালাকের মন রক্ষার জন্য সে রাজি হয়ে যায়। পরদিন সকালে গুল্লু বালির সাথে দেখা করতে শহরে যায়। বালি তার কাছে গ্রামের সবার ব্যাপারে জিজ্ঞেস করলে গুল্লু কোথায় কি হচ্ছে সব বলে। ফাকিরের শানুবাদে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে শুনে বালিরও মন খারাপ হয়ে যায়। তারা এসব বিষয় নিয়ে কথা বলছিল, এরই মাঝে সেখানে বালির ক্লাসমেট জিয়া চলে আসে। তবে তাদের কথার ধরন শুনেই গুল্লু বুঝে যায় মেয়েটা শুধুই বালির ক্লাসমেট না, বিশেষ কেউ। তবে সে ব্যাপারটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে না। জিয়ার সাথে খুব সুন্দরভাবে কথা বলে সেখান থেকে ফিরে আসে। এদিকে জিন্দু ফাকিরাকে বলে বিনাকে নিয়ে তার শ্বশুরবাড়িতে ঘুরে আসতে। গত 6 মাস ধরে বেচারি শুধু কষ্টই সহ্য করছে। বাবার বাড়ি ঘুরে আসলে হয়তো একটু মনটা হালকা হবে। সে সাথে ফাকিরাও নিজের কাজের ব্যাপারে বিনার ভাইয়ের সাথে কথা বলে আসতে পারবে। কিন্তু জিন্দাকে একা ফেলে ফাকিরার যেতে মন চায় না। কিন্তু সবার বোঝানোর পরে সে রাজি হয়ে যায়। তবে শানুকে খবরটা না দিলে তো সে খুবই রেগে যাবে। তাই ফাকিরা সবার আগে চলে যায় শানুকে খবরটা জানাতে। অন্যদিকে রুকানা কাজারিকে ডেকে জানায় যে তার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে। তখন কাজারি গ্রামের ডাক্তার অর্থাৎ হাকিম সাহেবকে ডাকতে গেলে রুকনা না করে। তার কাছ থেকে রোগের লক্ষণগুলো শুনে কাজারি বুঝে যায় এটা সাধারণ না, রুকনা মা হতে চলেছে। খবরটাতে রুকনা এবং কাজারি দুজনেই ভীষণ খুশি। কাজারি প্রথমেই খবরটা দাদা সইকে শোনাতে চায়, কিন্তু রুকনা বলে, আগে ফালাককে বলো, আমার ছোটবেলার বান্ধবী তো শুনে খুব খুশি হবে। তখন কাজারি ফালাককে খবরটা দিতে দৌড়ে যায়। খবরটা শুনে ফালাক রুকনার সাথে দেখা করতে আসে। তার কাছ থেকে সব লক্ষণগুলো ভালোভাবে শোনার পর সে বলে, তোমার লক্ষণগুলো দেখে মনে হচ্ছে মেয়ে হবে। কথাটা শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ এই বাড়িতে কন্যা সন্তান জন্ম দেওয়ার পরিণতি কি সবাই সেটা জানত। ফালাকের এটা ভেবে ভয় লাগছিল যে রুকনার সাথেও এমন কিছু না ঘটে। তখন রুকনা তাকে হাত জোর করে রিকোয়েস্ট করে যে সে যেন এই বিষয়টা কাউকে জানতে না দেয়। ফালাকও তাকে আশ্বস্ত করে এই ব্যাপারটা সে কখনো কাউকে জানতে দেবে না। কিন্তু আনফর্চুনেটলি দাদাশাই আড়াল থেকে সবকিছু শুনে ফেলে। সে তৎক্ষণাৎ গিয়ে হাসরাতকে সবকিছু বলে দেয়। হাসরাত সেটা শুনে খুবই রেগে যায়। তখন তার বাবা বলে, রুকনা কন্যা সন্তান জন্ম দেওয়ার আগেই নষ্ট করে ফেলব। তার কথা মতো হাসরাত রুকনার বাচ্চা নষ্ট করতে যায়। এর পুরো ঘটনা ফালাক আড়াল থেকে দেখে, কিন্তু সে হাসরাতকে কিছুই বলে না। বরং সে রুকনাকে এসে জানায় যে দাদাশাই এবং হাসরাত তার মেয়ে হওয়ার কথাটা জেনে গেছে। আর সেটা শুনে রুকনা খুব ভয় পায়। সে বুঝতে পারছিল না কিভাবে সে নিজের জীবন বাঁচাবে। ফালাক তখন তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। রুকনা তার কথা মতো সেখান থেকে পালিয়ে যায়। এরই মাঝে হাসরাত রুকনাকে খুঁজতে খুঁজতে রুমে আসে। তখন ফালাক তাকে বলে রুকনা পালিয়েছে। সেটা শুনে হাসরাতও রুকনাকে খোঁজার জন্য বের হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে ফালাক দুই পক্ষকে সায় দিয়ে আসলে কি করতে যাচ্ছে? তার উত্তর এখনই দিয়ে দিচ্ছি। আসলে ফালাক নিজের এই অবস্থার জন্য রুকনাকে দায়ী মনে করে, কারণ রুকনার বিয়েতে হাসরাত তাকে না দেখলে তার জীবনেই ঝড় আসতো না। কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডকে তো আর সরাসরি শাস্তি দেওয়া যায় না। তাই সে রুকনাকে পালিয়ে যেতে সাহায্য করে, আর পরবর্তীতে হাসরাতকেও তার পেছনে লেলিয়ে দেয়। এখন রুকনা যদি ভাগ্যের জোরে বেঁচে যায় তাহলে তো ভালো, আর যদি না বাঁচে তাহলে সেটা তার দুর্ভাগ্য। মূলত এই কথা ভেবেই ফালাক এই সমস্ত কিছু করছিল। এদিকে ফাকিরাকে না দেখতে পেয়ে শানুর মন উতলা হয়ে ওঠে। সে জিন্দোর কাছে ফাকিরার খোঁজ জানতে চায়। তখনই হঠাৎ তারা দেখতে পায় বিনা একাই বাড়ি ফিরে আসছে। সেটা দেখে জিন্দো তার কাছে ফাকিরার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সামনে ঈদ, তাই ফাকিরা তার ভাইয়ের সাথে গবাদি পশুগুলোকে বিক্রি করার হাট খুঁজতে শহরে গেছে। সেটা শুনে শানুর মন খারাপ হয়ে যায়। তখন বিনা বলে, ফাকিরা বিশেষ করে তোমাকে এই খবরটা দিতে বলেছিল যাতে তুমি রাগ না করো। সেটা শুনে শানু একটু স্বাভাবিক হয়। এরপর তারা নদীতে পানি আনতে যায়। আর ঠিক সে সময় হঠাৎ রুকনা তাদের সামনে এসে পড়ে। দৌড়াতে দৌড়াতে বেচারির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেটা দেখে জিন্দারা দৌড়ে গিয়ে তাকে সামলায়।
আর এরই মাঝে তারা হাসরাতকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে বেশ ভয় পায়। জিন্তু তাড়াতাড়ি সবাইকে লম্বা ঘোমটা দিতে বলে, যাতে হাসরাত রুকনাকে খুঁজে না পায়। কিন্তু হাসরাত তো এত সহজে ছেড়ে দেবে না। সে জিন্তুর নিষেধ সত্ত্বেও একে একে সবার ঘোমটা উঠিয়ে দেখতে থাকে। জিন্তুকেও বাধ্য হয়ে সেটা মানতে হয়। একে একে চেক করতে করতে হঠাৎ সে জুগনির ঘোমটা তোলে। তখনই বাধে বিপত্তি। জুগনিকে মনে ধরে যায় হাসরাতের। সে আর কারও চেহারা দেখে না। এতে রুকনা বেঁচে যায় ঠিকই, তবে জুগনির জীবনে অশ্বনি নেমে আসে। সে জিন্দুকে বলে জুগনিকে তার সাথে জমিদার বাড়িতে পাঠাতে, কিন্তু জিন্দু রাজি হয় না। এতে হাসরাতের ইগো হার্ট হয়। সে জিন্দুকে হুমকি দেয় যে সে জুগনিকে জোর করে তুলে নিয়ে যাবে, কিন্তু জিন্দু তার হুমকিতে একদমই ভয় পায় না। উল্টো বলে, আমার বোন আমার বাড়ির সম্মান, আর যদি আমার সম্মানে হাত দাও তোমার জান নিয়ে নিব। এ কথা শুনে হাসরাত জিন্দুর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে বলে, যদি সাহস থাকে চালাও গুলি, কিন্তু যদি তুমি আমাকে মারতে না পারো তাহলে আমি জুগনিকে তুলে নিয়ে যাব। গুলু তখন এটা ভেবে ঘাবড়ে যায় যে জিন্দু সত্যি হাসরাতকে গুলি না করে দেয়। সৌভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ি জমিদার বাড়ির দিকে যেতে দেখে গুল্লু হাসরাতকে বলে, জমিদার বাড়ির দিকে পুলিশ যাচ্ছে, এখন আমাদের ফেরা উচিত, কোনো সমস্যা হলো কিনা দেখা দরকার। হাসরাত তখন সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার আগে বলে যায় জিন্দুর সাথে বাকি হিসাবটা সে পরে মিটিয়ে নেবে। এরপর সে বাড়ি গিয়ে দেখে ইন্সপেক্টর থানায় নতুন ডিএসপি আসার খবর দিতে গিয়েছিল। তো কথা শেষে ইন্সপেক্টর সেখান থেকে চলে যাওয়ার পর দাদাশাই হাসরাতের কাছে রুকনার ব্যাপারে জানতে চায়। তার বাবাকে সত্যিটা বলার সাহস হাসরাতের ছিল না, তাই সে বলে দেয় সে রুকনাকে মেরে ফেলেছে। দাদাশাই সেটা শুনে খুবই খুশি হয়। এরপর হাসরাত তাকে জিজ্ঞেস করে যে ফালাকেরও যদি কখনো মেয়ে হয় তাহলে কি হবে। তখন তার বাবা স্পষ্ট জানিয়ে দেয় রুকনার সাথে যা হয়েছে তাই হবে। এমন একটা কথা শোনার পরেও ফালাক নির্বিকার চিত্তে সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে জিন্দু রুকনাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেটা দেখে বিন্দি খুবই টেনশনে পড়ে যায়। তার এটা ভেবে ভয় লাগছিল যে জমিদার বাড়ির লোকেরা বিষয়টা জেনে গেলে কি হবে। সে জিন্দুকে বলে, এত ঝামেলার মধ্যে আর এভাবে একটা উটকো ঝামেলা গায়ে বাঁধানোটা তার ঠিক হয়নি। কিন্তু জিন্দু তার কথা মানতে চায় না, কারণ রুকনাও তো তাদের মতোই অত্যাচারিত, আর একটা বিপদে পড়া মানুষকে সাহায্য করা ইমানের অংশ। তার উপর আবার মেয়েটা বিনার সম্মান বাঁচিয়েছে, তাই এখন তাকে রক্ষা করাটা জিন্দুর দায়িত্ব। এদিকে গ্রামের এসব ঝামেলার ব্যাপারে ফাকিরা কিছুই জানতে পারে না। সে তো তার শালাবাবুর সাথে জায়গা খোঁজায় ব্যস্ত, কিন্তু শহরে তো আর জায়গা পাওয়া তো সহজ না। তাই বিনার ভাই তাকে বলে, আমরা 2-1 দিন এখান থেকে কাজ সেরে তারপর গ্রামে ফিরব, সেটাই আমাদের জন্য ভালো হবে, না হলে পরে আর আমরা হাট পাবো না। সেটা শুনে ফাকিরা খুবই টেনশনে পড়ে যায়। আসার সময় জিন্দোর সাথে একবার দেখাও করে আসতে পারেনি সে। বাড়ির জন্য ভীষণ মন খারাপ বেচারার। তখন তার শালা তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। অন্যদিকে রুকনা জিন্দোদের বলে, তোমরা বিনার গ্রামে চলে যাও, আর তা না হলে শহরে পালাও। হাসরাত যদি জানতে পারে তোমরা আমাকে আশ্রয় দিয়েছ তাহলে তোমাদের কাউকে ছাড়বে না। তখন জিন্দো তাকে জিজ্ঞেস করে, তাহলে তোমার কি হবে? রুকনা বলে, আমাকে তো আজ হোক বা কাল হোক মরতেই হবে, কিন্তু আমার কারণে তোমরা কেন মরবে? জিন্দো তখন তাকে আশ্বস্ত করে যে তার চিন্তার কোনো কারণ নেই, যদি মরতেই হয় একসাথে লড়াই করেই মরবে। আরেকদিকে শানু দিনরাত শুধু ফাকিরার জন্য অপেক্ষা করে। সেটা দেখে লাডো এসে তাকে বলে, তোমার ফাকিরা তো ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু আমার মানুষটা তো আর কোনোদিন ফিরবে না। কষ্ট পেয়ে কী হবে বলো? ফাকিরা তো কোনোদিনই তোমার হতে পারবে না। সেটা শুনে শানু বলে, আমি যদি জানতাম ও কখনো আমার হবে না তাহলে কোনোদিন ওর প্রতি নিজেকে এতটা দুর্বল হতে দিতাম না। কথা বলে সে কান্নায় ভেঙে পড়ে। তখন লাজো বলে, তুমিও এখন আমার মতো হয়ে গেছো, তোমাকেও সবাই পাগল বলবে। কথা বলে সে সেখান থেকে চলে যায়, আর শানু সেখানে দাঁড়িয়েই তার ফাকিরার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ফাকিরা যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিল তখনই তার সাথে হঠাৎ বালির দেখা হয়ে যায়। এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে তারা দুজনেই ভীষণ খুশি। এরই মাঝে হাসরাত কাজরিকে ডেকে বলে, তুমি জুগনিকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে এনে দাও, কিন্তু কাজরি কোনো মতেই সেটা মানতে চায় না। তখন হাসরাত তাকে লোভ দেখায় যে সে যদি হাসরাতের কাজটা করে দেয় তাহলে হাসরাত লাডুকে মুক্ত করে দেবে। সেটা শুনে কাজরি দোটানায় পড়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না তার এখন কি করা উচিত। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু কাজরি হাসরাতের কাজটা করে না। তাই হাসরাত তাকে ডেকে ভয় দেখাতে শুরু করে। তখন কাজরি বলে, আমাকে ক্ষমা করে দিন, আসলে বয়স হয়ে গেছে তো, তাই আমার মাথায় কোনো আইডিয়া আসছে না। তখন হাসরাত বলে, ঠিক আছে, তোমাকে দিয়ে যখন কাজ হবে না তখন আমাকেই কিছু করতে হবে। কথাটা শুনে কাজরি বেশ ঘাবড়ে যায়। সে রাতে জমিদার বাড়ির চৌকিদারেরা গ্রামে একজন অপরিচিত লোককে দেখে তার পথ আটকায়। গুল্লু তার পরিচয় জিজ্ঞেস করলে লোকটা বলে,
আমি পাশের গ্রামে থাকি, সামনেই পীরের মাজার, সেখানকার জন্য রুজি রোজগার করে নিয়ে যাচ্ছি। এ কথা শুনে গুল্লু তাকে ছেড়ে দেয়। এরপর সে বাড়ি গিয়ে কথায় কথায় ঝিমনি আর তার মাকে জিয়ার ব্যাপারে জানায়। জিয়াকে দেখেই গুল্লুর খুব পছন্দ হয়েছিল। তার ছবি দেখে ঝিমনিরও খুবই ভালো লাগে। তারা তো রীতিমতো জিয়ার সাথে বালির বিয়ের প্ল্যানিং শুরু করে দেয়। এদিকে কাজরি আড়াল থেকে হাসরাতকে একটা লোকের সাথে বসে জুগনির ব্যাপারে কিছু একটা প্ল্যানিং করতে শুনে ফেলে। হয়তো সে জুগনিকে ফালাকের মতোই কোনো মিথ্যা অপবাদে ফাঁসিয়ে তার কাছে আনতে চায়। ব্যাপারটা শোনা মাত্রই কাজরি চুপি সারে জিন্দোকে সেটা জানানোর জন্য রওনা হয়। কিন্তু দুঃখের বিষয় হাসরাতের হাতেই ধরা পড়ে যায়। কাজরি খুব ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল এবার হয়তো তার আর তার মেয়ের জীবন একেবারেই শেষ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হাসরাত নিজেই তাকে গিয়ে জিন্দোকে বিষয়টা জানিয়ে আসতে বলে। তবে কাজরি বুঝে গিয়েছিল এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে। ওদিকে ফাকিরার মন উনটান হয়ে উঠেছে। তার বারবার জিন্দোদের কথা, বিশেষ করে শানুর কথা মনে পড়ছে। সেটা দেখে বিনার ভাই বলে, তোমার প্রবলেম কি ভাই? তোমরা সবসময় কারো না কারো কথা মনে করতেই থাকো। তখন ফাকিরা বলে, কি করব বলো, সম্পর্কের বন্ধনটা তো একটু বেশি শক্ত আমাদের, তাই চাইলেও সেটা থেকে দূরে থাকতে পারছি না। সবসময় ওদের কথা মনের ভেতর ঘোরে। তখন তার শালা বলে, তুমি সবসময় শানু মেয়েটার কথা বলো, বিয়ের আগে কি তুমি ওকে ভালোবাসতে? ফাকিরা বলে, তুমি যেমনটা ভাবছো তেমন ভালোবাসা না, কিন্তু ছোটবেলার বন্ধু তো, ভালোবাসা থেকে অনেক বেশি অভ্যাসে পরিণত হয়েছে আমার। তখন আর তার শালাবাবু কথা বাড়ায় না। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন তারা জায়গাটা ফাইনাল করতে পারবে আর কখন নিজের গ্রামে ফিরে যাবে। এদিকে শানুও শুধু ফাকিরের অপেক্ষাই করে যাচ্ছে। তার এমন সিচুয়েশন দেখে বিন্দি তাকে বলে, এমন মানুষকে মনে রেখে কী লাভ যে অন্য কারোর সাথে সংসার পেতে বসেছে? তখন শানু বলে, কি করব বলো, মন থেকে কোনোভাবেই বের করতে পারি না। বিন্দি আর কোনো কথা বাড়ায় না, তাকে খাবার খেয়ে নিতে বলে। কিন্তু শানু বলে, আমি খাবো না, খেলে ঘুম চলে আসবে। কথাটা শুনে বিন্দি অবাক হয়ে বলে, এত রাতে ঘুমাবে না তো কি করবে? শানু বলে, ফাকিরা আমাকে একটা কাজ দিয়েছে, সেটা করব। এ কথা বলেই সে ওই রাতে বেরিয়ে যায় জিন্দোদের বাড়ি পাহারা দেওয়ার জন্য। তাকে দেখে জিন্দো ভীষণ অবাক হয়। ঘটনাক্রমে সে আর বিনাও রাত জেগে পাহারা দেওয়ার ডিসিশন নিয়েছিল। তাই সে শানুকে বাড়িতে গিয়ে ঘুমাতে বলে। কিন্তু শানু কোনোভাবেই শোনে না। ফাকিরা তাকে দায়িত্ব দিয়েছে বলে কথা, সেটা তো তাকে পূরণ করতেই হবে। তার জোড়াজোড়িতে জিন্দো একটা সময় রাজি হয়। সে বিনাকে ঘুমিয়ে পড়তে বলে শানুর সাথে বসে পাহারা দিতে শুরু করে। শানুর প্রতি সবার এতটা ভালোবাসা দেখে বিনারও একটু কেমন কেমন লাগে, তবে সে কোনো রিয়্যাক্ট করে না। পরদিন সকালে গ্রাম প্রধান তার লোকজন নিয়ে জিন্দোর বাড়িতে চলে আসে। কিন্তু জিন্দোর দাপটের সামনে সেও টিকে থাকতে পারে না। জিন্দো কড়া ভাষায় তাকে বলে দেয়, কারো বাড়িতে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়। যেহেতু পারমিশন নাওনি, তাই দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলো। প্রধানের তখন আর কিছুই করার থাকে না। সে দরজার বাইরে গিয়ে বলে, জুগনির নামে একটা অভিযোগ শুনতে পেলাম, এই ব্যাপারে কথা বলার জন্যই এসেছি। কথাটা শুনে জিন্দো একটু অবাক হয়। তখন গ্রাম প্রধান জানায়, হাসরাত তার কাছে অভিযোগ জানিয়েছে যে জুগনির সাথে জমিদার বাড়ির এক কর্মচারীর খারাপ সম্পর্ক আছে। কথাটা শুনে জিন্দোর মাথায় রক্ত উঠে যায়। সে হাতে কুড়াল নিয়ে বলে, আমার বোনের উপর মিথ্যে অভিযোগ দেওয়ার চেষ্টা করবেন না। সে এমন কাজ করবে আমি তাকে মেরে ফেলব। তখন প্রধান তাকে জিজ্ঞেস করে, আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে কি করবে? জিন্দো বলে, যে মিথ্যাটাকে সত্যি বানানোর চেষ্টা করবে আমি তাকে মেরে ফেলব। কি আর করা, প্রধান তখন জানিয়ে দেয় যে তাদের নিয়ে গ্রামে একটা সালিশ ডাকা হবে এবং সেখানে সবকিছুর ডিসিশন নেওয়া হবে। কথা বলেই প্রধান সেখান থেকে চলে যায়। এদিকে ফাকিরাদেরকে এক বিপদের মুখে পড়তে হয়। তারা নিজেদের কোনো থাকার জায়গার ব্যবস্থা করতে না পেরে একটা ফাঁকা জায়গায় রাত কাটাচ্ছিল। এরই মাঝে পুলিশ এসে তাদেরকে চোর সন্দেহে তুলে নিয়ে যায়। তারা বোঝানোর চেষ্টা করে যে তারা কোনো চোর বা বাটপার না, গ্রাম থেকে কাজের জন্য এসেছে। কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনে না, সোজা ধরে নিয়ে যায় থানায়। এতে সবাই খুবই ভয় পেয়ে যায়। শহরে না তাদের কোনো চেনা পরিচিত লোক আছে, না সাহায্য করার মতো কেউ আছে। অনেক ভাবনা চিন্তার পর ফাকিরা বালিকে ফোন করে সবটা জানায়। বালিও ভেবে পাচ্ছিল না কিভাবে ফাকিরাদেরকে বের করবে। তখন সে জিয়ার সাহায্য নেয়। জিয়ার বাবা বেশ পাওয়ারফুল মানুষ, তাই তার কথাতেই সৌভাগ্যবশত ফাকিরাদেরকে ছেড়ে দেওয়া হয়। এদিকে গ্রাম প্রধান গিয়ে দাদাশাইকে জিন্দোর বাড়িতে হওয়া সব ঘটনা খুলে বলে। দাদাশাই মূলত জিন্দোর বাড়িতে তাকে পাঠিয়েছিল, আর তার কথাতেই এই সব কিছু হচ্ছিল। তবে প্রধান লোকটা জিন্দোকে ভীষণ ভয় পেত। তাই সে ভাবছিল সালিশের দিন যদি কোনো ঝামেলা হয় তাহলে কি হবে। তখন হাসরাত বলে, তোমার যদি এতই ভয় লাগে তাহলে প্রধানের চেয়ারটা ছেড়ে দাও, সেখানে অন্য কাউকে বসাবো।
কিন্তু যুগনিকে আমি ছাড়ব না, ওকে আমার লাগবেই। কাজরি আড়াল থেকে এই সব কথা শুনে দৌড়ে চলে যায় ফালাকের কাছে। তবে হাসরাতকে নিয়ে ফালাকের একটুও টেনশন ছিল না। সেটা উল্টো কাজরিকে জিন্দোর জয়ের জন্য দোয়া করতে বলে সে। এদিকে জিন্দোরা বুঝে গিয়েছিল সালিশে কোনো না কোনো ঝামেলা অবশ্যই হবে, তাই শানু আর রুকনা তার সাথেই যেতে চায়। রুকনা চাচ্ছিল গ্রামের সবার সামনে দাদাসাহের মুখোশটা খুলে ফেলতে, কিন্তু জিন্দো রাজি হয় না। সে বলে, তোমার কি মনে হয় গ্রাম প্রধান গ্রামের মানুষের কথা ভাবে? একদমই না। তাই তুমি সেখানে গেলে ভালোর বদলে উল্টো খারাপই হবে। সবাই আমাকে এটা নিয়ে দোষারোপ করবে যে আমি জমিদার বাড়ি থেকে পালিয়ে আসা মানুষকে গোপনে আশ্রয় দিয়েছি। তখন শানু বলে, এতগুলো পুরুষের ভিড়ে তুমি একা মেয়ে মানুষ কি বা করবে? সেটা শুনে জিন্দো বলে, মেয়েরা তো দিনের পর দিন এই ভয়েই মরছে, কিন্তু আমার চিন্তা ভিন্ন। যদি আমি মরেও যাই, তাও অন্তত একজনকে মেরে তারপর মরব। এই সালিশ নিয়ে যে শুধু শানুই টেনশনে ছিল, ব্যাপারটা এমন না। জিন্দোর পরিচিত সবাই বিষয়টা নিয়ে টেনশন করছিল। যাই হোক, জিন্দোর বাড়ি থেকে বেরিয়ে শানু আবারও খোলা মরুভূমিতে বসে ফাকিরার জন্য অপেক্ষা করে। তবে এবার বিনাও তার পাশে এসে বসে। কথায় কথায় সে শানুকে জিজ্ঞেস করে, তুমি যে ফাকিরাকে ভালোবাসো, এটা কি ফাকিরা জানতো? তখন শানু বলে, না, ও জানে না, আর তুমি কখনো জানতেও দেবে না। তাছাড়া আমিও যে ওকে আহামরি ভালোবাসি তা না, ছোটবেলার বন্ধু তো, অভ্যাস হয়ে গেছে। এদিকে যুগ্নের বিষয়টা নিয়ে ফালাকের সাথে হাসরাতের বেশ ভালো ঝগড়া হয়। ফালাক তাকে বলে, তুমি হঠাৎ যুগ্নের পেছনে এরকম পাগল হলে কেন? এখন কি আমার উপর থেকে মন উঠে গেছে? তখন হাসরাত বলে, তোমার উপর থেকে কিভাবে মন উঠবে? তুমি তো আমার মনের ভেতর ঘর করে বসে গেছো। কিন্তু কি করব, যুগ্নিকেও খুব ভালো লেগেছে, আর আমার যাকে ভালো লাগে তাকে আমি হাসিল করেই ছাড়ি। একদিকে এসব নিয়ে তাদের ঝগড়া, অন্যদিকে ফাকিরা কোনোভাবেই জায়গার জোগাড় করতে পারছে না। আর জায়গা জোগাড় করতে না পারলে তো গ্রামেও ফিরতে পারবে না। অনেক কষ্টে একটা জায়গা পায় ঠিকই, কিন্তু সেখানকার ভাড়া অনেক বেশি। এটা নিয়ে তারা খুবই টেনশনে পড়ে যায়। তবুও ফাকিরের জোড়াজোড়িতে সবাই নিতে রাজি হয়, যাতে তারা দ্রুত গ্রামে যেতে পারে। কিন্তু বালি তখন তাদেরকে মনে করিয়ে দেয় যে পুলিশ তাদের শর্ত সাপেক্ষে জামিনে ছেড়েছে, অর্থাৎ তারা শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। এটা শুনে সবাই আবারও আপসেট হয়ে যায়। এদিকে জিন্দো আর যুগ্নি চলে যায় সালিশে। সেখানে সবার সামনে ওই ব্যক্তিকে ডাকা হয় যার সাথে যুগ্নির নাম জড়িয়ে অপবাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে। লোকটাকে দেখেই যুগ্নির মনে পড়ে একদিন সে যুগ্নির কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করেছিল। জিন্দো সেটা জানতো, তবে এখন সে বুঝতে পারছে ওই ঘটনাটা কাকতালীয় না, সেটা হাসরাতের ষড়যন্ত্র ছিল, যাতে সে যুগ্নিকে ফাঁসাতে পারে। লোকটা জিন্দো আর বিন্দিকেই কৌশলে সাক্ষী বানায়। জিন্দোরা চেষ্টা করেও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে না, কারণ সবকিছুই তো হাসরাতের সাজানো। তার কুটুবুদ্ধির সাথে জিন্দো পারবে কিভাবে? তাই যুগ্নির শাস্তি মাফ করার জন্য সে বাধ্য হয়ে দাদাশাহীর কাছে যায়। এরই মাঝে যুগ্নিকে হঠাৎ কেউ কিডন্যাপ করে। ওদিকে দাদাশাহী জিন্দোকে শর্ত দেয়, যুগ্নির শাস্তি মাফ করাতে হলে জিন্দোকে বিয়ের প্রথম রাতের মতো কিছু একটা করতে হবে। জিন্দো সেটা শুনে ভীষণ রেগে যায়, ঝগড়া বাঁধিয়ে দেয় দাদাশাহের সাথে। একটা পর্যায়ে দাদাশাহী রেগে জিন্দোর উপর হাত তুলতে গেলে হঠাৎ কাজরি এসে দাদাশাহীকে জানায় ফালাকের শরীর খারাপ হয়েছে। হাসরা যেহেতু বাড়িতে ছিল না, তাই দাদাশাহী দৌড়ে চলে যায় তাকে চেক করতে। আর সেই সুযোগে কাজরি জিন্দোকে সেখান থেকে বের করে দেয়। দাদাশাহী গিয়ে ফালাককে শরীরের ব্যাপারে জিজ্ঞেস করলে ফালাক অবাক হয়ে বলে, আমার কি হবে, কিছুই হয়নি। তখনই সেখানে কাজরি আসে। তার ইশারা দেখে ফালাক বুঝে যায় কিছু একটা হয়েছে, তাই সেও তার শ্বশুরকে বলে, একটু মাথা ঘুরে উঠেছিল, তাই আর কি। সেটা শুনে দাদাশাহী সেখান থেকে চলে যায়। এরপর ফালাক কাজরিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন কাজরি সব বলে। সব শুনে ফালাক জিন্দোর জন্য আফসোস করে। তখন কাজরি বলে, ওকে তুমি দুর্বল মনে করো না। বিয়ের পরদিন সকালে এই বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পর ও নিজ হাতে নিজের পেট কেটে ফেলেছিল, যাতে ওর পেটে দাদাশাহের সন্তান জন্ম দিতে না পারে। তার এই কাজ দেখে পুরো গ্রামের মানুষ আঁতকে উঠেছিল। কথাটা শুনে ফালাকও ভয় পেয়ে যায়। জিন্দো সাহসী সে জানত, তবে এতটা দুঃসাহসী সেটা জানত না। সেখান থেকে বাড়ি ফিরে জিন্দো দেখে যুগ্নি বিধ্বস্ত অবস্থায় চিৎকার করছে, আর শানু এবং বিনা মিলে তাকে সামলাচ্ছে। আর ওই অবস্থা দেখে জিন্দোর আর বুঝতে বাকি থাকে না কি হয়েছে তার সাথে। সে তৎক্ষণাৎ একটা কুড়াল নিয়ে এই অন্যায়ের প্রতিশোধ নিতে বের হয়ে যায়। আর তখন তাকে আটকানোর জন্য শানুও তার পেছন পেছন যায়। এদিকে হাসরাত যখন তার বাবাকে বিষয়টা জানায়, তখন দাদাশাহী ভীষণ ঘাবড়ে যায়। বোঝা যায় যুগ্নির এই সর্বনাশ হাসরাতই করেছে। এরই মাঝে একজন চৌকিদার এসে খবর দেয় জিন্দো কুড়াল হাতে এদিকেই আসছে। হাসরাত সাথে সাথে গিয়ে জিন্দোর উপর অ্যাটাক করে, তাকে সেন্সলেস করে দেয়। সেটা দেখে শানু হাসরাতকে মারতে গেলে একজন চৌকিদার তার উপরে অ্যাটাক করে।
এরপর দাদাশাই গুল্লুকে হুকুম দেয় তাদের দুজনকে বাড়ির সামনে ফেলে রাখতে। ঘটনাটা গ্রামে জানাজানি হলে সবাই ভীষণ রেগে যায়। গুল্লুর মা গুল্লুকে এটা নিয়ে বকা দিতে শুরু করে যে সে থাকতে এরকম ঘটনা কিভাবে হলো, কিন্তু গুল্লুরও তো কিছু করার ছিল না, সে তো সামান্য একজন পাহারাদার। তবে সবাই এটা নিয়ে ভয় পাচ্ছিল যে ফাকিরা গ্রামে ফেরার পর যখন এই বিষয়গুলো জানবে তখন সেখানে কি হবে। তাদের ভয় কাটতে না কাটতেই ফাকিরা সব ঝামেলা মিটিয়ে গ্রামে আসে। বাড়ি ফিরে জিন্দোর এই কন্ডিশন দেখে ভীষণ অবাক হয় সে। তখন সবাই এটা বলে বিষয়টা সামলে নেয় যে জিন্দো নদীতে পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। ফাকিরা তখন রেগে বলে, তাহলে শানু কি করছিল, ওকে জিন্দোকে একটু সাহায্য করতে পারতো না? তখন বিনা বলে, ওই তো সামলেছে সব, এজন্য বড় কোনো ক্ষতি হয়নি। সেটা শুনে ফাকিরা একটু শান্ত হয়। শানু আড়াল থেকে সব শোনে, কিন্তু সে সামনে আসে না, কারণ তার মাথায় ব্যান্ডেজ দেখলে হয়তো ফাকিরার মনে ডাউট হবে। বাড়ি ফিরে বেচারি পাগলের মতো কাঁদতে থাকে। পরক্ষণে ফাকিরা নিজেই চলে যায় শানুর সাথে দেখা করতে। শানু তখন আর কোনো উপায় না পেয়ে মিথ্যা বলে দেয় যে জিন্দোকে সামলাতে গিয়ে সেও পড়ে গিয়েছিল, তাই আঘাত পেয়েছে। ফাকিরাও তার কথা মেনে নেয়, তবে সত্যিটা বেশিক্ষণ তার কাছ থেকে গোপন থাকে না। ঘটনাক্রমে তার সাথে লাডোর দেখা হয়ে যায়। সে ভেবেছিল ফাকিরা হয়তো সব জেনে গেছে, তাই সেও সব কিছু বলে দেয়। ফাকিরা তৎক্ষণাৎ রাগের মাথায় পৌঁছে যায় জমিদার বাড়িতে। গুল্লু তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ফাকিরা মানে না। সে দাদাশের চোখে চোখ মিলিয়ে বলে, ওই লোকটাকে আমার সামনে নিয়ে এসো। দাদাশই তার কথা মানতে চায় না, বরং ফাকিরাকে হুমকি দেয়, গতবার হাসরাতের কথাই তোমাকে ছেড়ে দিয়েছি, এবার ছাড়বো না। তখন ফাকিরাও বলে, গতবার আমার বোন অনেক হ্যাপি ছিল, তাই তার খুশির জন্য আমিও মুখ বুঝে তোমার সব সহ্য করেছি, কিন্তু এবার করব না। দাদাশাই বলে, পঞ্চায়েতের সামনে এটা প্রমাণ হয়ে গেছে যে তোমার বোন দুশ্চরিত্র, আর জিন্দো নিজেই সাক্ষী দিয়েছে যে সে যুগনিকে আমার বাড়ির চাকরের সাথে দেখেছে। কথাটা শুনে ফাকিরা একেবারে থমকে যায়। তখন দাদাশাই বলে, যদি আমার কথা ভুল হয় তবে আমার ছেলে দোষী হয়, আর তাহলে কালকে সালিশে সবার সামনে ওকে গুলি করে মেরে ফেলবো। তখন ফাকিরা চুপচাপ সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সে জিন্দোর সাথে এটা নিয়ে ঝগড়া করে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও তাকে কেন কিছু জানানো হয়নি। জিন্দো বলে, আমি ভয় পেয়েছিলাম তুমি সব জেনে গেলে রাগের মাথায় কোনো ভুল করে বসবে, তোমার কোনো ক্ষতি হোক সেটা চাইনি। তখন ফাকিরা বলে, আগামীকালের সালিশে যাই হোক না কেন হাসরাতকে শেষ ছাড়বে না। পরদিন সালিশে একটা অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সামনে ঘোষণা হয়, দুই পক্ষের অভিযুক্তকেই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে হবে। তাদের মধ্যে যার পায়ে ক্ষত 3 দিনের মধ্যে শুকিয়ে যাবে তার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হবে, কারণ কয়লার পোড়ার ক্ষত এত সহজে ঠিক হওয়ার কথা না। তারপরও যদি সেটা ঠিক হয়ে যায় তার মানে এটা আল্লাহর ইশারা, আর সেই ইশারা মেনেই পঞ্চায়েতের ফয়সালা দেওয়া হবে। ফাকিরা এই ব্যাপারে কিছু বলার আগেই দ্বিতীয় পক্ষের লোকেরা এই শর্তে রাজি হয়। তখন বাধ্য হয়ে জিন্দোকেও শর্ত মানতে হয়। যেহেতু জিন্দো পঞ্চায়েতের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবছে, তাই তাকে প্রথমে আগুনের উপর চলতে বলা হয়। সেটা শুনে ফাকিরা জিন্দোর পরিবর্তে আগুনে চলতে চাইলে জিন্দো কসম দিয়ে আটকে দেয়। এরপর নিজেই ওই জ্বলন্ত কয়লার উপর হাঁটতে শুরু করে। তার এই অবস্থা তার কাছের মানুষগুলো একদমই সহ্য করতে পারছিল না, তবে মুখ বুজে থাকা ছাড়া কিছুই করার নেই। কিন্তু এরপর যখন হাসরাতকে আগুনে হাঁটতে বলা হয় তখন প্রধান বলে দেয়, 3 দিন পর আবারও যখন সালিশ বসবে তখন যদি জিন্দো সুস্থ না হয় তাহলে হাসরাতকে আগুনে নামাবো। সবাই সায় দেওয়াতে ফাকিরাও কিছুই বলতে পারে না। সে তার আহত বোনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে কাজরি ফালাকের সাথে এই বিষয়গুলো নিয়েই কথা বলে। তার ভয় হয় এবার ফাকিরা রাগের বশে ফালাককে বিধবাই না বানিয়ে দেয়। সেটা শুনে ফালাক বলে, যদি এমন হয় তাহলে মনে করবে আমার দোয়া কবুল হয়েছে। সবার মনেই একটা আতঙ্ক তৈরি হয়েছিল। এদিকে গুল্লু এটা ভেবে আফসোস করছিল যে জিন্দু একটা মেয়ে হওয়া সত্ত্বেও সেই সব কিছু করছে, যেটা একটা পুরুষের পক্ষেও সম্ভব না। নিজের ভাইকে বাঁচানোর জন্য নিজেই আগুনে হাঁটলো। ওদিকে গুল্লু তার ভাইকে বাঁচানোর জন্য জমিদারের বশ্যতা স্বীকার করলো। তখন তার মা বলে, তুমি আমাকে ওয়াদা করো যা কিছুই হোক তুমি কখনো জিন্দোদের ক্ষতি করবে না, প্রয়োজনে নিজে মরবে। তখন গুল্লু তাকে ওয়াদা করে সে জিন্দোর পরিবারের কোনো ক্ষতি করবে না। এদিকে ফাকিরা কোনোভাবেই এসব মানতে পারে না। রাগে শোকে ছটফট করতে করতে রাত পার হয় তার। এদিকে বিনারও একই কন্ডিশন। সে এসে ফাকিরাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে ঘটে এক অদ্ভুত ঘটনা। সকাল হতে না হতে দেখা যায় জিন্দোর পায়ের ক্ষত সেরে গেছে। এটা দেখে সবাই অবাক। শানু বলে, নিশ্চয়ই ওরা আগুনের ভেতর লবণ মিশিয়ে দিয়েছিল, এ কারণেই ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে গেছে। কিন্তু ব্যথা সহজে ঠিক হবে না। তারা বুঝে যায় এটাও জমিদারদের প্ল্যান। ফাকিরা এসব দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। সবাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফাকিরা এবার আর কোনো বাধাই মানে না।
রাতে হঠাৎ গুলির শব্দে ফালাকের ঘুম ভাঙে। সে ঘাবড়ে গিয়ে দ্রুত হাসরাতকে টেনে তোলে। তবে তারা বাইরে বেরোতে বেরোতে সব শান্ত হয়ে যায়। এদিকে জিন্দোরা সবাই ফাকিরাকে নিয়ে টেনশন করে। রাত হয়ে যাওয়ার পরেও যখন ফাকিরার কোনো খোঁজ নেই, তখন শানু আর বিনা ফাকিরাকে খোঁজার জন্য রেডি হয়। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ফাকিরার দেখা পেয়ে যায় তারা। ফাকিরা তাদেরকে জানায় সেই ছেলেটাকে মেরে ফেলেছে যে জুগনির নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। এ কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। বাড়ি ফেরার পর জিন্দো যখন বিষয়টা জানতে পারে, তখন দ্রুত ফাকিরাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তবে ফাকিরা কোনোভাবেই নিজের পরিবার ছেড়ে যেতে রাজি না। প্রয়োজন পড়লে সে নিজের প্রাণ দিয়ে দেবে, তাও না। তখন জিন্দো তাকে বোঝায়, তুমি যদি মরে যাও আমাদের কে বাঁচাবে? তাই আমাদের সুরক্ষার কথা ভেবেও তুমি আপাতত পালাও এখান থেকে। এদিকে আমরা সবকিছু সামলে নেব। জিন্দোর জোরাজুরিতে ফাকিরাকে বাধ্য হয়ে গ্রাম ছাড়তে হয়। এদিকে হাসরাত ওই রাতেই ফাকিরাকে মারার জন্য রওনা হয়। তবে দাদাশাই আটকে দেয় আর বলে, এত রাতে একা বের হয়েও না, নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে বসে আছে। তুমি গেলে তোমাকেও মেরে ফেলবে, তাই সকাল হওয়ার জন্য অপেক্ষা করো। দিনের আলোতে জিন্দোর জীবনে অন্ধকার টেনে আনবো। সে কথা শুনে হাসরাত শান্ত হয়। পরদিন সকালে দাদাশাই জিন্দোর বাড়িতে পৌঁছায়। তবে জিন্দো তাকে জানায় ফাকিরা নেই, আর সে কোথায় আছে জানে না। দাদাশাই বুঝে যায় ফাকিরা পালিয়েছে। তাই সে জিন্দোকে 10 দিনের সময় দেয় আর হুমকি দেয়, এই 10 দিনের মধ্যে যদি ফাকিরাকে তার সামনে পেশ না করা হয়, তাহলে পঞ্চায়েত জিন্দোকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করবে আর জুগনিকে শাস্তি দেওয়া হবে। এ কথা বলে দাদাশাই সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে সে লাডোর গলার শিকলটা খুলে দেয়, কিন্তু তাকে মুক্ত করার জন্য নয়, বরং কাজে লাগানোর জন্য। সে লাডোকে শর্ত দেয় তাকে সবসময় আশেপাশে নজর রাখতে হবে, কখন ফাকিরা গ্রামে ঢোকে, আর সেই খবরটা দাদাশাইকে জানাতে হবে। যদি সে এমনটা না করে তাহলে লাডোকে মেরে ফেলবে। লাডো চুপচাপ সব শোনে, কিন্তু কোনো রিয়্যাক্ট করে না। এদিকে ফাকিরা ততক্ষণে হাঁটতে হাঁটতে গ্রাম থেকে অনেক দূরে সেই পীরের মাজারে পৌঁছায়। অনেক বেশি টায়ার্ড হওয়ার কারণে বেচারা সেখানেই ঘুমিয়ে পড়ে। তাকে দেখে পীর সাহেব তার শিষ্যকে তার জন্য পানি আনতে বলে। ফাকিরা পানি খেয়ে একটু শান্ত হয়। এরপর সে পীরকে তার সাথে হওয়া সব ঘটনা বলে, কিন্তু পীর সাহেব কোনো কথাই শুনতে চায় না। এরপর থেকে ফাকিরা সেখানেই থাকতে শুরু করে। এদিকে গ্রামে প্রতিনিয়ত কিছু না কিছু হচ্ছে, তাই সে রুকনাকে শানুদের বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে লাডো এসে জিন্দোকে জানায় যে সে মুক্ত হয়ে গেছে। সেটা শুনে জিন্দো বেশ খুশি হয়। তবে সেই খুশি বেশিক্ষণ টেকে না। হঠাৎ করে জুগনি বমি করতে শুরু করে। সেটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। তার বমির কারণটা বুঝতে কারোরই বাকি থাকে না। তবে জুগনি এই বিষয়টা কোনোভাবেই মানতে পারে না। বেচারে হাউমাউ করে কাঁদতে শুরু করে। তখন বিনা গিয়ে তাকে সামলায়। এমন সময় শানু এসে জিন্দোকে খবর দেয় যে রুকনা একটা মেয়ের সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু তার অবস্থা ভালো না। এ কথা শুনে জিন্দো এই অসুস্থ অবস্থায় শানুর বাড়িতে যায়। রুকনা তখন থেকে রিকোয়েস্ট করে বলে, আমার মেয়েটার খেয়াল রাখো, কাউকে ওর আসল পরিচয় জানতে দিও না, না হলে ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। এ কথা বলে রুকনা জিন্দোর সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে ঝিমনিরও স্বামী মারা যায়। সে খবর শুনে গুল্লুরা সবাই কান্না করতে থাকে। জিন্দোর সব দিক থেকে চিন্তায় আরও বেশি দুর্বল হয়ে যায়। এদিকে ফাকিরার চিন্তা, অন্যদিকে বাচ্চা মেয়েটার চিন্তা। তার উপরে আবার জুগনির ওই অবস্থা। তার ভয় লাগছিল যে জুগনির এই অবস্থার কারণে তার বিয়েটা না ভেঙে যায়। সেই ব্যাপারে বিনার সাথে কথা বলতে গেলে বিনা বলে, টেনশনের কারণ নেই, বিনা তার ভাইকে সবকিছু গুছিয়ে বলবে। সেটা শুনে জিন্দু একটু স্বস্তি পায়। এদিকে বালির গ্রামের কথা ভেবে খুব টেনশন হচ্ছিল। অনেকদিন হয়ে গেল তার ভাই তার সাথে যোগাযোগ করে না। এদিকে তার মাও অসুস্থ। তাকে টেনশন করতে দেখে জিয়া বলে, তুমি তোমার ভাইকে একবার একটু ফোন করে দেখো। কিন্তু বালিদের গ্রাম তো আর কোনো ফোন ছিল না। সেটা শুনে জিয়াও কিছু বলার সুযোগ পায় না। কিন্তু এত দুশ্চিন্তার মধ্যেও জিয়া তাকে একটা সুসংবাদ দেয়, বালির চাকরি হয়েছে। এটা শুনে বালিও খুব খুশি। ঘটনাক্রমে ওই দিনই বালির কাছে গুল্লুর কল আসে। গুল্লু কথায় কথায় বলে ফাকিরাও গ্রাম ছেড়ে পালিয়েছে, সেই সাথে সব বলে। সবটা শোনার পর বালি বলে, যদি তোমার সাথে ফাকিরার দেখা হয় তাহলে ওকে শহরে আমার কাছে আসতে বলবে। তখন গুল্লু জিজ্ঞেস করে, তুমি কোথায় রাখবে? বালি জানায় তার চাকরির ব্যবস্থা হয়েছে। জিয়ার বাবা তার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। সেটা শুনে গুল্লু মজা করে বলে, শুধু চাকরির ব্যবস্থা হয়েছে, তোমাদের বিয়ের ব্যবস্থা করেনি? যদি বিয়ের কথা বলে রাজি হয়েছেও, আমাদের কিন্তু সম্পূর্ণ মত আছে। কথাটা শুনে বালি লজ্জা পেয়ে যায়। এদিকে সে রাতে ফাকিরা লুকিয়ে আবারও গ্রামে আসে। জিন্দো তাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। ফাকিরাকে জিজ্ঞেস করে, কেন এসেছ? ফাকিরা বলে, তোমাদের কথা মনে পড়ছিল, খুব খুব টেনশন হচ্ছিল। তখন জিন্দো বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, না হলে তোমার কারণে আমাদের দুশ্চিন্তা আরও বেশি বাড়বে। আমি চাই না কেউ তোমাকে দেখে ফেলুক। ফাকিরা শুধু রাতটা সেখানে থাকতে চায়, কিন্তু জিন্দো রাজি হয় না, তাকে বকাঝকা করে তাড়িয়ে দেয়। ব্যাপারটাতে ফাকিরা ভীষণ কষ্ট পায়।
কিন্তু সে জানতো তার ভালোর জন্যই হচ্ছে এসব। যাওয়ার পথে তার শানুর সাথে দেখা হয়। ফাকিরাকে জিজ্ঞেস করে সে, এভাবে চুপে চুপে চলে যাচ্ছ আমাকে কিছু না বলেই? ফাকিরা বলে, আমার এখানে আসাটা কারো পছন্দ হয়নি। কি করব আমি? শানু বুঝে যায় জিন্দু নিশ্চয়ই তাকে কিছু বলেছে, তাই সে ফাকিরাকে বোঝানোর চেষ্টা করে। তবে কোনো অন্যায় না করেও নিজের পরিবার থেকে এভাবে দূরে থাকাটা ফাকিরা মানতে পারে না। যাই হোক, সে রেগে মেগে সেখান থেকে বের হয়। বিনা দরজার সামনে দাঁড়িয়ে এই সব দেখে। পরদিন সকালে যখন সে পানি আনতে চায় তখন গুল্লুর সাথে দেখা হয়। সে বিনাকে জিজ্ঞেস করে, গতরাতে কি ফাকিরা এসেছিল? বিনা বিষয়টা অস্বীকার করতে গেলে গুল্লু বলে, আমি দেখেছি ও শানুর সাথে দাঁড়িয়ে কথা বলছিল, আর তুমিও দরজার সামনে দাঁড়িয়ে ওদের দেখছিলে। বিনা তখন বেশ ঘাবড়ে যায়। তখন গুল্লু বলে, তুমি প্রথম দিন যে জমিদার বাড়ি থেকে পালিয়েছিলে আমি দেখেছিলাম, কাউকে কিছু বলিনি, তাই এই কথাটাও কখনো পাঁচকান হবে না। তখন বিনা স্বীকার করে যে গতরাতে ফাকিরা এসেছিল। সেটা শুনে গুল্লু বলে, মনে রাখবে এই গ্রামের প্রত্যেক কোনায় কোনায় ফাকিরার জন্য মৃত্যু অপেক্ষা করছে, তাই পরের বার আসলে ওকে সামনের দরজা দিয়ে না পেছনের দরজা দিয়ে পালাতে বলবে। এতটুকু বলেই গুল্লু সেখান থেকে চলে যায় আর বিনাও বাড়িতে ফিরে আসে। এভাবে দেখতে দেখতে 9 দিন পার হয়ে যায়। রাতে দাদাশাই গুল্লুকে হুকুম দেয় পরদিন সকাল হতে না হতেই যেন সে জিন্দু আর তার পরিবারকে ধরে নিয়ে আসে। খবরটা শুনে কাজরি দৌড়ে চলে যায় জিন্দুর কাছে। তবে জিন্দু সবকিছুর জন্যই মানসিকভাবে রেডি ছিল। এরই মাঝে কাজরি সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে ভীষণ অবাক হয়। তখন জিন্দু তাকে জানায় যে সেটা ফাকিরার সন্তান। আসলে রুকনা মারা যাওয়ার পর বাচ্চাটাকে বিনাই লালন পালন করতে শুরু করেছিল। তবে জিন্দু রুকনার কথা মতো আসল সত্যিটা কাউকেই জানতে দেয়নি। তো ফাকিরার বাচ্চা হয়েছে শুনে কাজরি খুশি মনে বাড়ি ফিরে যায়। পরদিন সকাল হতে না হতেই দাদাশাই নিজেই জিন্দুদের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে ফাকিরার ব্যাপারে জিজ্ঞেস করলে জিন্দু বলে ফাকিরার কোনো খবর পাওয়া যায়নি। এরই মাঝে জুগনি আবারও বমি করতে শুরু করে। সেটা দেখে দাদাশাই বুঝে যায় সে মা হতে চলেছে। তাই সে জিন্দুকে ফেলে এবার জুগনিকে ধরে নিয়ে যায় জমিদার বাড়িতে। কিন্তু জিন্দু একবারও তাকে আটকানোর চেষ্টা করে না। তখন আমরা জানতে পারি গতরাতে কাজরি এসে তাকে বলেছিল, আমি জুগনির ব্যাপারে জানি আর দাদাশাইকেও বিষয়টা জানিয়েছি, তাই আগামীকাল এসে হয়তো সে জুগনিকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। আমি তোমাকে ওয়াদা করছি জমিদার বাড়িতে জুগনির যত্নের কোনো কমতি হবে না, ওর প্রাপ্য অধিকার আমি ওকে দেব। তো দাদাশাই জুগনিকে বাড়িতে নিয়ে ফালাককে দেখিয়ে বলে, দেখো তোমার স্বামীর সন্তান এই মেয়ের পেটে, কিন্তু তোমার এখন পর্যন্ত কোনো সুখবর আসলো না। ফালাক তখন কোনো কথাই বলে না। এরপর দাদাশাই কাজরিকে নির্দেশ দেয় জুগনিকে রুকনার রুমে নিয়ে যেতে। কাজরি তার কথা মতো জুগনিকে রুকনার রুমে নিয়ে যায়। তখন ফালাক মনে মনে বলে, মনে হচ্ছে কবর খোঁড়া হয়ে গেছে, এখন শুধু দাফন করা বাকি। সে বুঝতে পারছিল এবার কোনো ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে, আর ফালাক মূলত সেটারই অপেক্ষা করছে। এর মাঝে ফাকিরা আবারও গ্রামে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। তখন পীর তাকে বোঝায় যে বারবার সেখানে গেলে শুধু তোমার বিপদ হবে না, জিন্দুরও বিপদ হবে। তুমি তো বলেছিলে গ্রামের কন্ডিশন ভালো না, তাই সঠিক সময়ের অপেক্ষা করো। সেটা শুনে ফাকিরা একটু শান্ত হয়। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে যায় আর দাদাশাই জুগনির সাথে হাসরাতের বিয়ে দেওয়ার ডিসিশন নেয়, কারণ বিয়ে না হলে তো জুগনির সন্তানকে ওই বংশের ওয়ারিশ হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। এরই মাঝে হঠাৎ সে জানতে পারে ফালাকও মা হতে চলেছে। একসাথে দুটো সুখবর শুনে দাদাশাই ভীষণ খুশি। এদিকে কাজরি যখনই সে জুগনিকে জানায় যে সে জমিদার বাড়ির বউ হতে চলেছে, তখন জুগনিও ভীষণ খুশি হয়। পরদিন দাদাশাই গুল্লুকে জিন্দুর বাড়িতে পাঠায় তাকে ডাকার জন্য, কিন্তু কেন ডাকা হচ্ছে সে বিষয়ে কিছুই জানায় না। জমিদার বাড়িতে ডাক পড়েছে শুনে জিন্দু খুবই টেনশনে পড়ে, তবে টেনশনটা নিজের জন্য না, জুগনির জন্য। বিনা তখন তার সাথে যেতে চাইলে সে বলে, তুমি বাড়িতে থেকে বাচ্চাটার খেয়াল রাখো, কারণ আমি যদি দেখি জুগনির কোনো ক্ষতি হয়েছে তাহলে হয়তো আমিও আর ফিরবো না। কিন্তু বিনা কোনো মতেই তাকে একা যেতে রাজি হয় না। তখন জিন্দুকে বাধ্য হয়ে রাজি হতে হয়, আর বাচ্চাটাকে লাডুর কাছে দিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। যাওয়ার পথে গুল্লু বিন্দিকেও সাথে করে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে যখন জিন্দু জুগনির বিয়ের কথা জানতে পারবে তখন কি হবে, আর তার থেকেও বড় কথা ফাকিরা এই সব কিছু দেখে কেমন রিয়্যাক্ট করবে, কি হতে চলেছে জিন্দুর পুরো পরিবারের ভবিষ্যৎ, এই সবগুলো প্রশ্নের উত্তর জানবো দ্বিতীয় পার্টে। যেহেতু শেষ পার্ট হবে তাই সেখানে আরও অনেক অনেক রহস্য ভেদ হতে চলেছে। তাই দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।